ইউটিলাইজেশন ট্র্যাকশন হিটিং অ্যান্ড ড্রাইভসের আজকের লেকচারে আমরা ট্রেন মুভমেন্ট, স্পিড ভার্সেস টাইম কার্ভ আর তার উপর কিছু অঙ্ক এখানটায় করব। তো ট্রেন মুভমেন্ট নিয়ে কথা বলার আগে আমরা আমাদের ডে টু ডে লাইফের একটা খুব সিম্পল এক্সাম্পল নিয়ে ফার্স্টে ডিসকাস করি, সেখান থেকে আমরা ট্রেন মুভমেন্ট নিয়ে ডিসকাস করব। সাপোজ এ পয়েন্টে তোমার বাড়ি, বি পয়েন্টে সাপোজ তোমার স্কুল, কলেজ বা কোনো দোকান আছে। তুমি এ থেকে বিতে যেতে চাও। এ থেকে বিতে যাওয়ার জন্য তুমি যেটা ইউজ করবে সেটা হচ্ছে গিয়ে সাইকেল। তো আমরা সবাই সাইকেল চালাতে জানি। সাইকেল কিভাবে চালায়, সাইকেল কোন ওয়ার্কিং প্রিন্সিপালের ওপর বেস করে কাজ করে আমরা সমস্ত কিছু জানি, তার ডিটেলসে আমরা যাচ্ছি না। বাট এই যে সাইকেল চালিয়ে আমরা এ থেকে বিতে যাব, সেই যে ঘটনাটা সেটা খুব সিম্পলভাবে এখানটা একটু অ্যানালাইজ করব। তার যে কনসেপ্টটা, সেম কনসেপ্টটাকেই আমরা যখন ট্রেন মুভমেন্ট করব সেই জায়গায় অ্যাপ্লাই করার চেষ্টা করব, তাহলে জিনিসটা আরও সিম্পলভাবে বুঝতে পারবে। তো সাপোজ তুমি এ থেকে জার্নি স্টার্ট করে সাইকেল চালিয়ে বিতে যেতে চাও। তো এতে যেখান থেকে অ্যাকচুয়ালি তুমি সাইকেলটা স্টার্ট করবে, সেখানে তোমার সাইকেলের স্পিড ইনিশিয়ালি কত থাকবে? 0 কিলোমিটার পার আওয়ার। 0 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, যখন আমরা সাইকেল চালাই তখন বেসিক্যালি আমরা কি করি? সাইকেলের যে প্যাডেল থাকে সেই প্যাডেলে আমরা পা দিয়ে ইনপুট এনার্জি দিই। তো বেসিক্যালি আমরা সাইকেলের যে প্যাডেল আছে সেখানটায় আমরা ইনপুট এনার্জি দিচ্ছি। সেই ইনপুট এনার্জিটা কনভার্ট হচ্ছে কিসে? কাইনেটিক এনার্জিতে, তবে গিয়ে সাইকেলটা রাস্তার উপর দিয়ে চলছে। মোট কথা আমরা সাইকেলের প্যাডেলে ইনপুট এনার্জি দিলে তবে সাইকেলটা কাইনেটিক এনার্জি গেন করছে। তো যখন আমরা সাইকেল স্টার্ট করি তখন তার স্পিড থাকে 0 কিলোমিটার পার আওয়ার। এবার তুমি এ পয়েন্ট থেকে সাইকেল চালাতে শুরু করলে, তুমি ঠিক করলে যে যত তাড়াতাড়ি পারবো আমি বি পয়েন্টে পৌঁছাবো, সে স্কুল হোক, সব সব হোক, যেখানে হোক আমি তাড়াতাড়ি পৌঁছাবো। তাহলে তখন তুমি কি করবে? তাড়াতাড়ি প্যাডেল করা শুরু করবে, যাতে সাইকেলের স্পিডটা বাড়তেই থাকে বাড়তেই থাকে। এটাকে আমরা সায়েন্সের ভাষায় কি বলি? যে ওই যে সাইকেলটার কথা বলছি তার অ্যাক্সিলারেশন হচ্ছে বা ত্বরণ হচ্ছে। ত্বরণ মানে কি? যে বেগ পরিবর্তনের হার, যে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি বা রেট অফ চেঞ্জ অফ স্পিড। তো মোট কথা আমরা 0 কিলোমিটার পার আওয়ারে সাইকেলটাকে স্টার্ট করলাম, দিয়ে প্যাডেলটা তাড়াতাড়ি করছি, মানে ইনপুট এনার্জি বাড়াতেই থাকছি বাড়াতেই থাকছি, যাতে তার কাইনেটিক এনার্জিও বাড়তে থাকে। মোট কথা আমরা অ্যাক্সিলারেশনে এখন সাইকেলটাকে চালাচ্ছি। তো সাপোজ অ্যাক্সিলারেশনে চালাতে চালাতে তুমি সি পয়েন্টে এসে যখন পৌঁছালে, তখন রিয়েলাইজ করলে যে না, এর থেকে মানে সি পয়েন্টে যখন এসে পৌঁছালে তখন সাপোজ তোমার সাইকেলের স্পিড হয়ে গেছে ভিএম। এই স্পিডে পৌঁছানোর পর, মানে সি পয়েন্টে এসে পৌঁছানোর পর তোমার মনে হলো যে না, এর থেকে বেশি স্পিডে আমার পক্ষে সাইকেল চালানো আর সম্ভব নয়। সেটা বিভিন্ন কারণে হতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে কোনো, বা আমার যে সাইকেলের প্যাডেলে যে ইনপুট এনার্জিটা দিচ্ছি সেটা আমার শরীর থেকেই ক্ষয় হচ্ছে, তাহলে আমি হাঁপিয়েও যাচ্ছি, তো তার রেসপেক্টেও হতে পারে। মোট কথা সি পয়েন্ট আমি এ থেকে জার্নি স্টার্ট করেছিলাম, এতে স্পিড ছিল সাইকেলের 0 কিলোমিটার পার আওয়ার। এ থেকে সি অবধি আমি সাইকেলকে অ্যাক্সিলারেট করতে করতে ভিএম স্পিডে পৌঁছে গেছি। এরপর আমি দেখছি এর থেকে আমার সাইকেলের স্পিড বাড়ানো আমার পক্ষে তো আর সম্ভব নয়। তখন আমি ঠিক করলাম এই যে স্পিডটা আমার উঠেছে, সাপোজ আমি এটা ধরে নিলাম 5 কিলোমিটার পার আওয়ার, 0 কিলোমিটার পার আওয়ার থেকে বাড়তে বাড়তে সাইকেলের স্পিড উঠে গেছে 5 কিলোমিটার পার আওয়ার। আমি ঠিক করলাম এখন আমি এই 5 কিলোমিটার পার আওয়ার বেগেই বি অবধি যেতে চাই। তো এখন আমি 5 কিলোমিটার পার আওয়ার বেগেই যাচ্ছি। এই হতে হতে আমি যখন সাপোজ ডি পয়েন্টে এসে পৌঁছালাম, মানে এখানে সি থেকে ডি অবধি আমরা গেছি হচ্ছে সমবেগে গেছি। এ থেকে সি হচ্ছে গিয়ে অ্যাক্সিলারেশনে গেছি, সি থেকে ডিতে গেছি আমরা ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগে গেছি। ডি পয়েন্টে এসে পৌঁছানোর পর আমার মনে হলো যে এই বি পয়েন্ট তো কাছাকাছি চলে এসছে, দোকান হোক, স্কুল হোক, কলেজ হোক, কাছাকাছি চলে এসছে, তাহলে এবার সাইকেলের স্পিডটা কমানো দরকার। তো আমরা কি করি তখন? প্রথম যে কাজটা করি, আমরা প্রথমেই কি ব্রেক করি? না, আমরা কিন্তু প্রথমে ব্রেক করি না। আমরা প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে গিয়ে সাইকেলে প্যাডেল করা বন্ধ করি। কেন প্যাডেল করা বন্ধ করলে কি হবে? আমরা প্যাডেল দিয়েই তো সাইকেলে ইনপুট এনার্জিটা দিচ্ছি, প্যাডেল করা যদি বন্ধ করে দিই তাহলে সাইকেল
আর ইনপুট এনার্জি পাচ্ছে না, তাহলে ইনপুট এনার্জি না পেলে কি সাইকেল সাথে সাথে থেমে যাবে? সাথে সাথে থামবে না। আমরা নিউটনের ফার্স্ট ল পড়েছি যে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকার চেষ্টা করে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় থাকার চেষ্টা করে যদি না আমরা বাইরের থেকে বল প্রয়োগ করে বস্তুর অবস্থার পরিবর্তনে বাধা দিই। তো তাহলে ডি পয়েন্টে আসার পর যখন আমি সাইকেলে প্যাডেল করা বন্ধ করে দিচ্ছি, তখন সাইকেলটা তার গতিজাড্যের জন্য চলতে থাকবে, বাট তার স্পিডও কমতে থাকবে। কেন? কারণ চাকার সঙ্গে রাস্তার ফ্রিকশন বা ঘর্ষণের জন্য সাইকেলের স্পিডও ফল করতে থাকবে। এবার আমি ডি পয়েন্টে সাইকেলের প্যাডেল করা বন্ধ করে দিয়েছি, সাইকেল এখনও চলছে, তার স্পিড কমতে থাকছে, বাট সাইকেল এখনও চলছে। চলতে চলতে আমি যখন পয়েন্টে চলে এলাম, পয়েন্টে চলে এলাম, তখন আমার মনে হলো যে এখনও সাইকেলের যা স্পিড আছে, যদি আমি এই স্পিডটাকে আরও তাড়াতাড়ি কমাতে না পারি, তাহলে সাইকেল বি পয়েন্ট ক্রস করে অন্য জায়গায় চলে যাবে। তো তখন তুমি করলে কি, পয়েন্টে এসে আস্তে আস্তে ব্রেক মারা শুরু করলে, এমনভাবে ব্রেক মারলে যাতে তোমার সাইকেলটা গিয়ে আলটিমেটলি বি পয়েন্টে এসে থামে। তাহলে এখানে আমরা বলতেই পারি ডি থেকে বি অবধি কী হচ্ছে, বেসিক্যালি সাইকেলের মন্দন হচ্ছে, আর থেকে বি এই জায়গাটায় আমরা বেসিক্যালি সাইকেলটাকে ব্রেক করেছি। তাহলে টোটাল জিনিসটাকে আমি যদি ইন এ সামারি বলতে চাই, কি দাঁড়ালো? প্রথমে পয়েন্টে আমরা সাইকেলটাকে স্টার্ট করেছিলাম 0 কিলোমিটার/আওয়ারে। আমরা সাইকেলটাকে অ্যাক্সিলারেট করছি, অ্যাক্সিলারেট করতে করতে সি পয়েন্টে যখন এসে পৌঁছালাম, সাইকেলের স্পিড অনেক বেড়ে গেছে, সেটাই ধরলাম আমার সাইকেলের ম্যাক্সিমাম স্পিড। এর থেকে বেশি স্পিডে আমি আর চালাতে পারবো না। তো তারপরে আমি ঠিক করলাম এই যে স্পিডটা অলরেডি আমি তুলে ফেলেছি, এটাকে আমি কমাবও না, বাড়াবও না, আমি এই স্পিডেই চলবো। তখন আমি সি থেকে ডি অবধি ইউনিফর্ম ভেলোসিটিতে চললাম। ডি পয়েন্টে আসার পর আমি রিয়েলাইজ করলাম যে এবার বি পয়েন্টটা যেহেতু কাছাকাছি চলে এসছে, তাহলে সাইকেলের স্পিডকে কমানোর দরকার। তো তখন সেজন্য আমি কি করলাম, সাইকেলে ইনপুট এনার্জি দেওয়া বন্ধ করে দিলাম, মানে সাইকেলে প্যাডেল করা বন্ধ করে দিলাম। তাহলে ডি থেকে আমার সাইকেলের গতিবেগ কমতে শুরু করলো। তাহলে যেখান থেকে গতিবেগ কমতে শুরু করছে, সেখান থেকে কি স্টার্ট হচ্ছে, মন্দন বা রিটারডেশন স্টার্ট হচ্ছে। তাহলে ডি থেকে বি টোটালটাই হচ্ছে কি আমার রিটারডেশনের মধ্যে পড়ছে। বা স্পেসিফিক্যালি যখন আমি ইতে এসে পৌঁছাচ্ছি, তখন আমার মনে হচ্ছে যে এখনও যা স্পিড আছে তাতে আমি বিতে থামতে পারবো না, সাইকেলটাকে আরও তাড়াতাড়ি থামানোর জন্য তখন পয়েন্টে এসে আমরা ব্রেক করছি। তার মানে থেকে বি এর মধ্যে অ্যাকচুয়ালি আমাদের ব্রেকিং হচ্ছে। ডি থেকে বি, ডি থেকে হোক বা থেকে বি হোক, টোটালটাতেই সাইকেলের স্পিড কমছে, তার জন্য টোটালটাই রিটারডেশনের আন্ডারে পড়ছে। বাট থেকে বিতে আমার রিটারডেশনটা আরও তাড়াতাড়ি হচ্ছে। কেন? কারণ ওখানে আমরা ব্রেক করছি। তো এই যে আমরা কনসেপ্ট এখানটায় দেখলাম, অলমোস্ট সেম কনসেপ্টই আমরা যখন ট্রেনের মুভমেন্ট নিয়ে পড়ব, সেম জিনিসই আমরা সেখানটায় অ্যাপ্লাই করব। সেম জিনিসটাকে ভাবার চেষ্টা করো এবার। একটা স্টেশন, বি আর একটা স্টেশন, ঠিক আছে? সাপোজ ধরে নাও যে হচ্ছে গিয়ে আমাদের বহরমপুর, বি হচ্ছে গিয়ে কলকাতা। এটাও ধরে নাও সি হচ্ছে কলকাতা থেকে বহরমপুরের মধ্যে তো অনেকগুলো স্টপেজ আছে, তা আপাতত তর্কের খাতিরে ধরে নাও দুটোই স্টপেজ আছে। এটা ধরে নাও আমাদের কৃষ্ণনগর, এটা হচ্ছে রানাঘাট, এরকম একটা ধরে নাও। বা আচ্ছা, এটাকে আমি আলাদা নতুন ছবি দিয়ে বোঝাই, তাহলে জিনিসটারও ভালো হবে। এক মিনিট। তো আমি বহরমপুর থেকে সাপোজ কলকাতা যাচ্ছি, আমি প্রথম একটা স্টপেজ নিয়ে নিচ্ছি, সাপোজ এটা হচ্ছে কি আমাদের বহরমপুর, আর এটা হচ্ছে পলাশী। আমি ধরে নিলাম বহরমপুরের পরের স্টপেজই হচ্ছে পলাশী। তো ট্রেন যখন যাবে, আমি ধরে নিলাম যে ট্রেনটা যাওয়ার সময় বহরমপুর স্টপেজ থেকে তো 0 কিলোমিটার/আওয়ারে স্টার্ট হবে। তো বহরমপুর থেকে বলরামপুর অবধি, ট্রেনটা তার স্পিডকে ইনক্রিজ করছে। ইনক্রিজ করতে করতে বলরামপুরে এসে সাপোজ আমি ধরলাম ট্রেনটার স্পিড ম্যাক্সিমাম স্পিডে পৌঁছে গেছে। তার মানে বহরমপুর থেকে বলরামপুর অবধি ট্রেনটার অ্যাক্সিলারেশন হলো। এরপরে ট্রেন এর থেকে আর বেশি স্পিডে যাবে না, তো ভিএম স্পিডেই এখন জার্নি করছে। জার্নি করতে করতে
পলাশী স্টেশনের বেশ কিছুক্ষণ আগে যে ট্রেনের লোকো পাইলট আছে সে রিয়েলাইজ করলো আমরা চলে এসেছি অনেকটা কাছে, তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, ট্রেনের স্পিড কমাতে হবে। তো মোট কথা আমি এটা একটা র্যান্ডাম একটা পয়েন্ট নিয়ে নিলাম, যা খুশি আমি এটাকে চলো এ দিয়ে ডিনোট করছি। তাহলে মোট কথা বলরামপুর থেকে এই যে ডিস্টেন্সটা, এটা ট্রেনটা গেছে হচ্ছে গিয়ে সমবেগে গেছে, ইউনিফর্ম ভেলোসিটিতে গেছে। এ পয়েন্টে এসে যখন পৌঁছালো তখন কি করা দরকার, এবার ট্রেনের স্পিডকে কমাতে হবে। তাহলে ট্রেনের স্পিড যদি কমাতে হয় কি করতে হবে, যে মোটরগুলো আছে সেখানে ইলেকট্রিক্যাল সাপ্লাইটাকে বন্ধ করে দেবে। সাইকেলের ক্ষেত্রে আমরা ইনপুট এনার্জি প্যাডেলে দেওয়া বন্ধ করেছিলাম, এখানটায় আমরা মোটরের যে ইলেকট্রিক্যাল সাপ্লাই আছে, ইনপুট এনার্জি আছে, সেটাকে আমরা কাট আউট করে দেবো। তাহলে ট্রেনের স্পিড কমতে থাকবে। দেখা যাচ্ছে এই পয়েন্টটায় যখন এলো, সি পয়েন্টে যখন এলো, তখন ড্রাইভার করছে কি, যাতে ট্রেনটা প্ল্যাটফর্মে যে কম্পার্টমেন্টের জায়গায় যে কম্পার্টমেন্টকে থামার কথা সেটা যাতে হয়, তার জন্য সি পয়েন্টে এসে দেখা গেল ড্রাইভার ব্রেক করলো। ব্রেক করার পর ট্রেন পলাশী স্টেশনে এসে থেমে গেল। তো এটাই তো আমরা জেনারেলি ডে টু ডে পারপাসে দেখি, ট্রেনে যখন চাপি একটা স্টপেজ থেকে স্টার্ট হচ্ছে, ট্রেনটা অ্যাক্সিলারেট করতে করতে একটা স্পিডে পৌঁছাচ্ছে, সেই স্পিডে বেশ কিছুক্ষণ চলছে, তারপরে হচ্ছে কি ট্রেনটা দেখবো আস্তে আস্তে স্লো হতে থাকলো, স্লো হতে হতে হঠাৎ করে দেখবো যে খুব তাড়াতাড়ি স্লো হয়ে দাঁড়িয়ে গেল। তো সেম জিনিস আমরা যেটা সাইকেলে পড়েছিলাম, সেম জিনিসটাই আমরা এখানটায় ট্রেন মুভমেন্টে অ্যাপ্লাই করলাম। তাহলে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে অ্যাক্সিলারেশন, তারপরে হচ্ছে কি আমাদের সমবেগে চলার জন্য ইউনিফর্ম ভেলোসিটি, এর টোটালটাই হচ্ছে গিয়ে রিটার্ডেশন, বাট এইটুকু পোর্শন হচ্ছে গিয়ে আমাদের ব্রেকিং। তো আমরা যখন ট্রেন নিয়ে এবার আস্তে আস্তে যখন আরও ডেপতে ঢুকছি আমরা আস্তে আস্তে, তো যখন আমি স্পিড ভার্সেস টাইম গ্রাফটা আঁকবো, এই জিনিসটাকেই আমরা দেখব। শুধু এই যে অ্যাক্সিলারেশনটা থাকে, এই অ্যাক্সিলারেশনকেও ট্রেন মুভমেন্টের সময় আমরা আবার দুই ভাগে ভাগ করব। তো সেটাই আমাদের একমাত্র ডিফারেন্স হবে এখন অবধি যা পড়েছি তার উপর বেস করে যদি বলতে চাই। তো আর বাকি যা কিছু পড়েছি সমস্ত কিছুই হচ্ছে গিয়ে সেম। তো আমি ট্রেনের যে স্পিড ভার্সেস টাইমের যে গ্রাফটা আছে সেটা এবার এখানটায় অ্যাড করছি। আচ্ছা, প্রথমে দেখো দুটো অ্যাক্সিস নেওয়া আছে, এক্স অ্যাক্সিস বরাবর কি আছে, টাইম আছে, তাই না? ভালো করে ইউনিটটা খেয়াল করে দেখো, টাইম হচ্ছে গিয়ে সেকেন্ডে দেওয়া আছে। আর ওয়াই অ্যাক্সিস বরাবর আছে আমাদের ভেলোসিটি বা স্পিড আছে, আর স্পিডের ইউনিটটা আছে কিলোমিটার পার আওয়ারে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্স অ্যাক্সিস বরাবর আমাদের টাইমের ইউনিট নেওয়া আছে সেকেন্ডে, ওয়াই অ্যাক্সিস বরাবর নেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে। তো আমরা যত ডেরিভেশন করব, যত অঙ্ক করব, সমস্ত কিছু কিন্তু এটার উপরে ফলো করেই করব। এদিকটা থাকবে সেকেন্ডে, এদিকটা থাকবে কিলোমিটার পার আওয়ারে। এবার তার মানে এরকম নয় যদি আমি স্পিড কিলোমিটার পার আওয়ারকে চেঞ্জ করে মিটার পার সেকেন্ড করে দিই তাহলে পুরো কার্ভই অন্য ধরনের হয়ে যাবে, তা নয়। মিটার পার সেকেন্ড করলেও কোনো অসুবিধা নেই। বিভিন্ন বই বিভিন্ন প্রসেস ফলো করে, তোমরা যদি জেবি গুপ্তার থেকে পড়ো ওয়াই অ্যাক্সিসে পাবে কিলোমিটার পার আওয়ারে, টাইম অ্যাক্সিসে পাবে সেকেন্ডে। তো আমি টোটালটাই এখানে এই কনসেপ্টটার উপর বেস করেই আমি করাচ্ছি। অঙ্ক যখন আমরা করব ফার্স্টে ওয়াই অ্যাক্সিসকে কিলোমিটার পার আওয়ার, এক্স অ্যাক্সিসকে সেকেন্ড ধরেই করব। আবার আমরা থেরেজার বই থেকে একটা অঙ্ক করব যেখানে এই কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে ডিনোট করা থাকে আর এটাকে সেকেন্ডে ডিনোট করা থাকে। তাহলে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কী হয় ম্যাথ করতে গিয়ে। বেসিক্যালি ডিফারেন্স কিছুই না, যে ভ্যালুগুলো দেওয়া থাকবে তাদের ইউনিটগুলোর কনভার্সন করতে হয়, আর কিছুই না। তো আপাতত আমরা এক্স অ্যাক্সিস বরাবর টাইমকে ডিনোট করব সেকেন্ড ইউনিটে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর স্পিডকে ডিনোট করব কিলোমিটার পার আওয়ারে। তো দেখো এই যে 0 0 পয়েন্ট আছে এখান থেকে বেসিক্যালি ট্রেনটা স্টার্ট হচ্ছে। 0 0 এই যে টাইম থেকে ট্রেনটা স্টার্ট হলো, তার মানে এই পয়েন্টে ট্রেনের ভেলোসিটি কত, অ্যাকচুয়ালি স্পিড কত, 0। টাইমও 0 তখন, স্পিডও হচ্ছে গিয়ে 0। এবার টাইম অ্যাক্সিস বরাবর দেখো এখান থেকে T1 টাইম অবধি ট্রেনটা করছে কি, খুব তাড়াতাড়ি স্পিডটাকে বাড়াচ্ছে। তাহলে 0 থেকে T1 পর্যন্ত এই যে টাইমটা, এই টাইমে ট্রেনের স্পিড খুব তাড়াতাড়ি বাড়ছে। এই টাইমটাকে বলা হয় ট্রেনটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে আছে। এই অ্যাক্সিলারেশনকে রিওস্ট্যাটিক অ্যাক্সিলারেশনও বলা হয়। দেখো সেটা এখানে লেখা আছে, রিওস্ট্যাটিক অ্যাক্সিলারেশন।
আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে পড়বো। ফার্স্টে কার্ভটাকে বুঝে নিই। আচ্ছা, T1 টাইম থেকে T2 টাইম দেখো এখানেও কি হচ্ছে, স্পিড কিন্তু বাড়ছে, বাট আগে যতটা অ্যাক্সিলারেশন হচ্ছিল, যত তাড়াতাড়ি অ্যাক্সিলারেশনটা হচ্ছিল, এখন সেই অ্যাক্সিলারেশনটা আস্তে আস্তে একটু একটু কমছে, তাই না? তো আমরা সেটা দেখতে পাচ্ছি। তো এই যে T2 মানে T1 থেকে T2 এই যে পোর্শনটা, এই টাইমে যেটা হয় সেটাকে আমরা বলি স্পিড কার্ভ রানিং। তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি 0 থেকে T2 এই টোটালটাই হচ্ছে গিয়ে আমাদের অ্যাক্সিলারেশন। যেটা আমাদের এখানে কি ছিল, এই বহরমপুর থেকে বলরামপুর টোটালটাই ছিল অ্যাক্সিলারেশন, সেরকম এখানেও আমরা দেখতে পাচ্ছি 0 থেকে T2 টোটালটাই হচ্ছে অ্যাক্সিলারেশন। আর এই অ্যাক্সিলারেশনকে আমরা অ্যাকচুয়ালি ট্রেন মুভমেন্ট নিয়ে যখন পড়ি তখন কি করছি, অ্যাক্সিলারেশনকে দুটো পার্টে ভাগ করছি। প্রথমে থাকছে হচ্ছে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন বা রিওস্ট্যাটিক অ্যাক্সিলারেশন, আর তারপরে এটাকে হচ্ছে স্পিড রানিং কার্ভ। তাহলে এখানে অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশনের দুটো পার্ট আছে, একটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন বা রিওস্ট্যাটিক অ্যাক্সিলারেশন, আর একটা হচ্ছে স্পিড কার্ভ রানিং। এবার T2 এই অবধি এসে ট্রেনটা দেখো অ্যাক্সিলারেশন কি বলে, অ্যাক্সিলারেশনের মাধ্যমে এই স্পিডে এসে পৌঁছেছে। ওয়াই অ্যাক্সিস বরাবর স্পিড আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে এই স্পিডে এসে পৌঁছেছে। এরপরে ট্রেনটাকে আর বেশি স্পিডে, এর থেকে বেশি স্পিডে নিয়ে যাওয়া যাবে না। তো তখন কি হয়েছে, তাহলে ট্রেনটা এখন এই স্পিডেই সমবেগে বা ইউনিফর্ম ভেলোসিটিতে চলতে থাকবে, যেটা এখানে হয়েছিল। বলরামপুর থেকে এ পয়েন্ট অবধি ট্রেনটা কিসে চলেছিল, আমাদের সমবেগে বা ইউনিফর্ম ভেলোসিটিতে চলেছিল। তো এখানেও আমাদের তাই T2 থেকে T3 অবধি ট্রেনটা সমবেগে চলছে। দেখো এখানে এই যে অ্যারোটা আছে তার যে হাইট, এখানেও অ্যারোটার সেম হাইট, এখানেও অ্যারোটার সেম হাইট, এই পয়েন্ট অবধি ট্রেনের স্পিডের কোনো চেঞ্জ হচ্ছে না। তো এই যে পোর্শনটা এটাকে আমরা বলি ফ্রি রানিং। তাহলে প্রথমে হলো অ্যাক্সিলারেশনের মাধ্যমে ট্রেনটা যখন ম্যাক্সিমাম স্পিডে পৌঁছে গেল, সেই স্পিডে ট্রেনটা একটা পার্টিকুলার টাইম ধরে রান করছে। এই যে রান করছে এই যে টাইমটা, এটাকে আমরা বলছি ফ্রি রানিং। ফ্রি রানিং হওয়ার পরে তারপরে কি হচ্ছিল, এখানটায় এ পয়েন্টে যখন পৌঁছে গেছিল, এ পয়েন্টে পৌঁছানোর পর ট্রেনে আমরা কি করছিলাম, ইনপুট এনার্জিটা বন্ধ করছিলাম যাতে ট্রেনের স্পিড কমে। তো এখানেও তাই হয়েছে। দেখো T3 এই পোর্শনে মানে T3 এই টাইমে পৌঁছানোর পর আমাদের ট্রেনের যে ইনপুট এনার্জি ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হলো। তার জন্য দেখো এখন ট্রেনের স্পিড ফল করছে, তাই না? ট্রেনের স্পিড ফল করছে মানে রিটার্ডেশন হচ্ছে। তো এই যে পোর্শনটা যেখানে ব্রেক করার আগের মুহূর্ত অবধি মানে সমবেগে চলছিল, সেখানে আমরা ইনপুট এনার্জিটাকে এবার বন্ধ করলাম। তো এই টাইম থেকে ব্রেক করার আগে অবধির যে টাইমটা আছে, এই যে পোর্শানের রিটার্ডেশনের পোর্শনটা, তাকে আমরা বলি হচ্ছে কোস্টিং। তারপরে এই পয়েন্টে আসার পর দেখা গেল যে এবার ট্রেনটাকে তাড়াতাড়ি থামাতে হবে, তখন ট্রেনে কি করা হলো, ব্রেক করা হলো। দেখো তার জন্য কার্ভটা আরও খাড়া হয়ে গেছে, আরও তাড়াতাড়ি এসে পৌঁছাচ্ছে। তো এই যে পোর্শনটা সেটাকে আমরা বলছি ব্রেকিং। তাহলে আমাদের এখানে যেটা সাইকেলের কনসেপ্ট দেখেছিলাম, ফার্স্টে অ্যাক্সিলারেশন হচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে ইউনিফর্ম ভেলোসিটিতে চলছে, ইউনিফর্ম স্পিডে চলছে, তারপরে ইনপুট এনার্জি প্যাডেলে দিয়ে আমরা বন্ধ করছি, যেখান থেকে অ্যাকচুয়ালি রিটার্ডেশনটা স্টার্ট হচ্ছে। ই পয়েন্টে এসে আমরা ব্রেক করে দিচ্ছি, দিয়ে বি পয়েন্টে এসে সাইকেলটা থেমে যাচ্ছে। সেম কনসেপ্ট আমরা এখানেও অ্যাপ্লাই করছি, ট্রেনের ক্ষেত্রেও অ্যাপ্লাই করছি, শুধু আমরা অ্যাক্সিলারেশনটাকে দুটো পার্টে ভেঙে নিয়েছি। তাহলে এখানেও ট্রেন যখন স্টার্ট হচ্ছে 0-0-তে, তখন তার স্পিড কত, 0 কিলোমিটার/আওয়ার। তারপরে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন হচ্ছে বা যাকে রিওস্ট্যাটিক অ্যাক্সিলারেশন বলি, সেই অ্যাক্সিলারেশনের মাধ্যমে ট্রেনটার স্পিড বাড়ছে। T1 অবধি হচ্ছে আমাদের রিওস্ট্যাটিক অ্যাক্সিলারেশন বা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, যখন অ্যাক্সিলারেশন খুব তাড়াতাড়ি বাড়ছে। T1 থেকে T2 পর্যন্ত তখনও অ্যাক্সিলারেশন, বাট এখন অ্যাক্সিলারেশনের রেটটা অনেকটা কমানো হয়েছে। এই পোর্শনটাকে আমরা বলছি স্পিড কার্ভ রানিং। এরপর T2 থেকে T3 মানে স্পিড কার্ভ রানিংয়ের পরে ট্রেনটা ম্যাক্সিমাম ভেলোসিটিতে পৌঁছে গেল। এরপর ওই স্পিডেই ট্রেনটাকে সমবেগে বা ইউনিফর্ম স্পিডে বা ইউনিফর্ম ভেলোসিটিতে রান করানো হচ্ছে কতক্ষণ অবধি, T3 পর্যন্ত। তাহলে T2 থেকে T3কে আমরা বলছি ফ্রি রানিং। T3তে আসার পরে
ট্রেনের যে মানে মোটরগুলোর যে ইনপুট সেটাকে কাট আউট করে দেওয়া হচ্ছে। ইনপুট কাট আউট করে দিলে কি হবে, ট্রেনটা তার গতিজাড্যের জন্য রান করছে কিন্তু তার স্পিড কমতে থাকছে, তার মানে T3 থেকে অ্যাকচুয়ালি রিটার্ডেশন বা মন্দন স্টার্ট হচ্ছে। T3 থেকে টি ফোরে আমরা কি করছি, অ্যাকচুয়ালি ব্রেক করছি। তাহলে T3 থেকে T4 এই যে পোর্শনটা আছে, মানে সমবেগে চলতে চলতে যেখানে আমরা ইনপুট এনার্জি দেওয়া বন্ধ করলাম ট্রেনে, আর যে পয়েন্টে আমরা ব্রেক করেছি সেই পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যবর্তী যে টাইমটা তখন কি হচ্ছে, কোস্টিং হচ্ছে। তারপরে T4 টাইমে এসে আমরা কি করছি, ব্রেক করছি, খুব তাড়াতাড়ি এসে তখন ট্রেনটা থেমে যাচ্ছে। তাহলে T4 থেকে T5 এই যে পোর্শনটা, T4 থেকে T5 এই যে পোর্শনটা, এটাকে আমরা বলছি ব্রেকিং। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের ট্রেন যে মুভ করছে তার স্পিড ভার্সেস টাইমের গ্রাফ। এই স্পিড ভার্সেস টাইমের গ্রাফটা এক্স অ্যাক্সিসের সঙ্গে মানে টাইম অ্যাক্সিসের সঙ্গে যে ক্ষেত্রফলটা তৈরি করেছে, মানে এই যে টোটাল পোর্শনটা, ক্ষেত্রফলটা তৈরি করেছে টোটাল পোর্শনটা, যেটাকে আমি শেড দিচ্ছি, এই ক্ষেত্রফলটা বেসিক্যালি ট্রেনটা ওই পার্টিকুলার টাইম ধরে কতটা ডিস্টেন্স কভার করেছে সেটাকে ডিনোট করে। তার মানে স্পিড ভার্সেস টাইম গ্রাফের যদি আমরা ক্ষেত্রফল বার করি তাহলে ট্রেনটা কতটা ডিস্টেন্স মুভ করছে সেটা আমরা জানতে পারি। যেরকম আমরা যখন পাওয়ার প্ল্যান্ট পড়েছিলাম, এক্স অ্যাক্সিস লোড কার্ভের ক্ষেত্রে এক্স অ্যাক্সিস বরাবর নিতাম কি, টাইম নিতাম ঘন্টাতে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা নিতাম হচ্ছে গিয়ে লোড কিলোওয়াটে। এবার এটা যে গ্রাফটা পেতাম সেই গ্রাফের যে ক্ষেত্রফলটা সেটা কাকে ডিনোট করতো, এনার্জি কতটা ইউনিট এনার্জি জেনারেট হয়েছে সেটাকে ডিনোট করতো। মানে এখানে আছে কিলোওয়াট আর এখানে আছে আওয়ার, ক্ষেত্রফল বার করলে আমরা পেতাম হচ্ছে কিলোওয়াট আওয়ার। এখানেও সেই একই রকমভাবে এই অ্যাক্সিস বরাবর কি আছে, কিলোমিটার পার আওয়ার, আর এই অ্যাক্সিস বরাবর কি আছে, সেকেন্ড আছে, টাইম আছে। সেটাকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করে নিই তাহলে পাবো আওয়ার কেটে গেলে কি পাবো, কিলোমিটার পাবো। কিলোমিটার কিসের ইউনিট, ডিস্টেন্সের ইউনিট। তাহলে এই যে স্পিড ভার্সেস টাইম কার্ভের মানে স্পিড ভার্সেস টাইম গ্রাফটা এক্স অ্যাক্সিস বা টাইম অ্যাক্সিসের সঙ্গে যে ক্ষেত্রফলটা তৈরি করে সেই ক্ষেত্রফল হচ্ছে গিয়ে ডিনোট করবে কাকে, ক্ষেত্রফল ডিনোট করবে আমাদের ট্রেনটা ওই সময়ে কতটা ডিস্টেন্স কভার করলো সেটাকে ডিনোট করবে। তো পরীক্ষাতে স্পিড ভার্সেস টাইম গ্রাফ ড্র করতে দেয়, প্রত্যেকটা পার্টকে দেখাতে বলে। এটা 3-4 নম্বরের কোশ্চেনের জন্য বা তার থেকে একটু যখন বেশি নাম্বারের কোশ্চেন আসে তখন বলে স্পিড ভার্সেস টাইম গ্রাফটা এঁকে প্রত্যেকটা পার্টকে এক্সপ্লেন করতে, তখন আমাদেরকে প্রত্যেকটা পার্ট এক্সপ্লেন করতে হবে। যেমন আমরা কি দেখলাম যে স্পিড ভার্সেস টাইম যে গ্রাফটা আছে তাকে কি কি পার্টে ভাগ করা যাচ্ছে। 1 নাম্বার পার্ট হচ্ছে গিয়ে আমাদের কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন বা রিওস্ট্যাটিক অ্যাক্সিলারেশন, তাই না? আমরা গ্রাফেই সেগুলো সমস্ত দেখেছি। ফার্স্টে হচ্ছে রিওস্ট্যাটিক অ্যাক্সিলারেশন বা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। তো এই যে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের যে টাইমটা আছে, এই টাইমটাই কি হয়, যে মোটর থাকছে সেই মোটরের অ্যাক্রসের যে ভোল্টেজ সেই ভোল্টেজকে আস্তে আস্তে বাড়ানো হতে থাকে। মোটরের অ্যাক্রসে ভোল্টেজ মানে ভোল্টেজকে অ্যাক্রসে আস্তে আস্তে বাড়ানো, মানে ভোল্টেজ সোর্স ভোল্টেজের কথা বলছি না অবভিয়াসলি। ইনপুট সাইডে মোটরের যে রেজিস্ট্যান্সগুলো থাকে সেগুলো একে একে কাট আউট হতে থাকে। সাপোজ যদি আমি জিনিসটাকে একটা সিম্পল সার্কিট দিয়ে বোঝানোর চেষ্টা করি, সাপোজ এটা হচ্ছে গিয়ে আমার এখানে সোর্স আছে, এখানে ধরো এরকমভাবে রেজিস্ট্যান্স আছে। জাস্ট একটা ছবি আকারে ভাবো, সার্কিট থিওরির প্রবলেম আকারে ভাবো। 1 মিনিট। ধরো এটা হচ্ছে গিয়ে সাপ্লাই ভোল্টেজ, এটা হচ্ছে গিয়ে মোটর। তাহলে এই অবস্থায় যখন সাপ্লাই ভোল্টেজটা মোটরের সাথে কানেক্টেড হয়েছে তখন মোটরের অ্যাক্রসে ভোল্টেজ আমরা কি করে পাবো, এটা হচ্ছে যদি সাপ্লাই ভোল্টেজ হয় সেই সাপ্লাই ভোল্টেজ থেকে এটার অ্যাক্রসের আর এটার অ্যাক্রসের ভোল্টেজ ড্রপকে যদি আমরা বাদ দিই তবে পাবো আমরা মোটরের অ্যাক্রসে ভোল্টেজ। মোটরের অ্যাক্রসের ভোল্টেজ যত বাড়বে তত কী হবে, মোটরের স্পিড বাড়বে। তো শুরুতে আমি ধরলাম যে 3টে রেজিস্ট্যান্স এরকম মোটরের সাথে সিরিজে কানেক্টেড ছিল,
তাহলে যখন ভোল্টেজ ড্রপ হচ্ছে এখানে ম্যাক্সিমাম, এখানে যদি ভোল্টেজ ড্রপ ম্যাক্সিমাম হয়, মোটরের অ্যাক্রসে অ্যাভেলেবেল ভোল্টেজ সব থেকে কম, তাহলে শুরুতে মোটরের স্পিড হচ্ছে গিয়ে কম। এরপরে একটা একটা রেজিস্ট্যান্স কাট আউট হতে থাকলো, মানে এই পয়েন্টারটা মুভ করলাম সাপোজ এবার এখানে, তাহলে এই রেজিস্ট্যান্সটা এখন থাকাও যা না থাকাও তাই, তাহলে এখন ভোল্টেজ ড্রপ দুই জায়গায় হচ্ছে, এখানে হচ্ছে আর এখানে হচ্ছে। তাহলে মোটরের অ্যাক্রসে অ্যাভেলেবেল ভোল্টেজ আরও বেড়ে গেল, তাহলে মোটরের স্পিড আরও বাড়বে। আরেকটু আমি যদি পয়েন্টারটাকে এদিকে সরিয়ে দিই, তাহলে কি হবে, এই রেজিস্ট্যান্স দুটো থাকাও যা না থাকাও তাই, তাহলে এখন এই অবস্থায় মোটরের অ্যাক্রসে ভোল্টেজ সব থেকে বেশি, কারণ এখানে ভোল্টেজ ড্রপ সব থেকে কম হচ্ছে এখন। তাহলে এইভাবে একে একে যে ইনপুট সাইডের যে রেজিস্ট্যান্সগুলো কানেক্টেড থাকে সেগুলো একে একে যখন কাট আউট হতে থাকবে, মোটরের অ্যাক্রসের যে ভোল্টেজ সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। মোটরের অ্যাক্রসের ভোল্টেজ আস্তে আস্তে যখনই বাড়তে থাকবে, তখন কি হবে, মোটরটা অ্যাক্সিলারেট করতে থাকবে, মানে ট্রেনটাও অ্যাক্সিলারেট করতে থাকবে। এই এই যে সময়টা, এই সময়টা কোন টাইমটুকু, 0 থেকে T1, তাহলে 0 থেকে T1 যে টাইমে রিওস্ট্যাটিক অ্যাক্সিলারেশন হচ্ছে বা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন হচ্ছে, কিভাবে হচ্ছে না, মোটরের সাথে যে রেজিস্ট্যান্সগুলো থাকে ইনপুট সাইডে সেগুলো একে একে কাট আউট হওয়ার জন্য মোটরের যে মানে মোটরের অ্যাক্রসে বা মোটরের আর্মেচারের অ্যাক্রসে যে অ্যাভেলেবেল ভোল্টেজ সেটা আস্তে আস্তে বাড়তে থাকছে, তার জন্য মোটরের স্পিডও বাড়তে থাকছে। তাহলে রিওস্ট্যাটিক অ্যাক্সিলারেশনে মোটর এভাবে কাজ করে। এরপরে আসছি আমরা T1 থেকে T2 টাইম অবধি, যখন স্পিড রানিং কার্ভ আছে, মানে স্পিড কার্ভ রানিং আছে, মানে মোট কথা এই টাইম পিরিয়ডে অ্যাক্সিলারেশন তো হচ্ছে, বাট মোটরের যে স্পিড, মানে মোটরের যে অ্যাক্সিলারেশনের রেট সেটা কমতে থাকছে। বেসিক্যালি মোটরে কি হলো, প্রথমে সাপোজ এরকম তিনটে রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড ছিল, কাট আউট হতে হতে এখন আর কোনো রেজিস্ট্যান্স ইনপুট সাইডে কানেক্টেড নেই, তাহলে যেটা সাপ্লাই ভোল্টেজ সেটাই আমাদের অ্যাভেলেবেল ভোল্টেজ এখন মোটরের অ্যাক্রসে। তো এই কেসে মোটরের অ্যাক্রসের ভোল্টেজটা হচ্ছে কি কনস্ট্যান্ট, মোটরের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। অ্যাক্সিলারেশনের জন্য মোটরের স্পিড বাড়ছে, আর মোটরের যদি স্পিড বাড়ে তাহলে তার কারেন্ট কি হবে, কারেন্ট কমতে থাকবে। তুমি জিজ্ঞেস করবে এটা আমি পেলাম কি করে, ভালো করে ডিসি সিরিজ মোটরের ক্যারেক্টারিস্টিক্সের কথা খেয়াল করো, থার্ড সেমিস্টারে পড়েছিলে। এই বরাবর স্পিড নিলাম, এই বরাবর কারেন্ট নিলাম, কার্ভটা কীরকম ছিল, এইরকম ছিল। এন আর আই কী হয়েছে, একে অপরের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে স্পিড যদি বাড়ে কারেন্ট ফল করতে থাকবে। তাহলে এখানে স্পিড বাড়ছে, কারেন্ট ফল করছে এই টাইমে, তো এই টাইমে অ্যাক্সিলারেশন তো হচ্ছে ঠিকই, বাট তার যে রেট সেটা আমার কমতে থাকছে, কেন, কারণ কারেন্টটা ফল করতে থাকছে। তো কি বলে, স্পিড কার্ভ রানিংয়ের পর এটা ম্যাক্সিমাম স্পিডে চলে এলো। এই ম্যাক্সিমাম স্পিড যখনই অ্যাটেন্ড করছে, তখন এবার ট্রেনটা ফ্রি রানিংয়ে এন্টার করছে, মানে এখন ও সেম ভেলোসিটিতে কনস্ট্যান্ট স্পিড নিয়ে চলতে থাকবে, এখানে ওর স্পিড বাড়বেও না, স্পিড কমবেও না। T3 অংশে যখন T3 অবধি এভাবে চললো, তারপরে কি হচ্ছে, ইনপুট এনার্জিকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, তখন কোস্টিং স্টার্ট হচ্ছে, ট্রেনটা তার আগে যে স্পিড ছিল সেই স্পিড নিয়ে, মানে ওই গতিজাড্যের জন্য চলতে থাকবে, বাট যেহেতু ইনপুট এনার্জি নাই, ট্রেনের চাকার সঙ্গে রেল লাইনের যে ফ্রিকশন, তার জন্য ট্রেনের স্পিড আস্তে আস্তে কমতে থাকবে। T4 পোর্শানে এসে ব্রেকিংয়ের মাধ্যমে ট্রেনটা T5 টাইমে এসে থেমে যাবে। তাহলে কি কি আমরা দেখলাম এখানটায়, 0 থেকে T1 এই যে টাইমটা আছে, এখানে ট্রেনের যে মানে যে মোটর আমরা ইউজ করছি সেই মোটরের ইনপুটের রেজিস্ট্যান্সগুলো একে একে কাট আউট হয়, তো তার জন্য মোটরের অ্যাক্রসে অ্যাভেলেবেল ভোল্টেজ ধাপে ধাপে বাড়তে থাকে, তো তখন তার জন্য মোটরের স্পিড খুব তাড়াতাড়ি বাড়ে, যার জন্য এই অ্যাক্সিলারেশনটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, যেখানে অ্যাক্সিলারেশন খুব তাড়াতাড়ি বাড়ছে। T1 টাইমে পৌঁছানোর পর সমস্ত রেজিস্ট্যান্স কাট আউট হয়ে গেছে, মানে তখন সাপ্লাই ভোল্টেজ আর মোটরের অ্যাক্রসে অ্যাভেলেবেল ভোল্টেজ সেম। এরপরে স্পিড যেভাবে বাড়ছিল, স্পিড বাড়তে থাকছে ঠিকই, বাট স্পিড বাড়ার সাথে সাথে কারেন্ট এবার কমতে থাকছে, কারণ আমরা জানি কি স্পিড আর কারেন্ট ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রে ইনভার্সলি প্রপোর্শনাল, তার জন্য কারেন্ট কমতে থাকছে। তখন কি হচ্ছে, তার জন্য অ্যাক্সিলারেশন আস্তে আস্তে, অ্যাক্সিলারেশন এখনও হচ্ছে কিন্তু অ্যাক্সিলারেশনের রেটটা কমতে থাকছে, কমতে কমতে এই T2 পয়েন্টে যখন এসে পৌঁছাচ্ছে, তখন আর কোনো অ্যাক্সিলারেশন থাকছে না, ট্রেনটা ম্যাক্সিমাম স্পিডে পৌঁছে যাচ্ছে। এই ম্যাক্সিমাম স্পিডে
মানে ট্রেনটার যে যে স্পিডে পৌঁছালো এখন সেই স্পিডেই ট্রেনটাকে রান করানো হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে, কনস্ট্যান্ট স্পিডে। এই পোর্শনটা হচ্ছে ফ্রি রানিং। তো কতক্ষণ ফ্রি রানিং হলো? T3 টাইম অবধি। T3-তে পৌঁছানোর পরে ট্রেনের যে ইনপুট সাপ্লাই সেটাকে বন্ধ করে দেওয়া হলো। তখন ট্রেনটা তার গতিজাড্যের জন্য মুভ করতে শুরু করছে, মানে T3 থেকে শুরু হলো রিটার্ডেশন। আর T4-এ এসে আমরা করছি ব্রেক, ব্রেক মারছি। তাহলে T3-তে যেখানে ইনপুট সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়েছিল, আর T4 যেখানে ব্রেক মারা হচ্ছে, তার মাঝখানের যে রিটার্ডেশনের পোর্শন তাকে আমরা বলি কোস্টিং। T4-এ আসার পরে আমরা ট্রেনটাকে ব্রেক করছি, T5 এসে থেমে যাচ্ছে। তাহলে T4 থেকে T5-এও হচ্ছে রিটার্ডেশন, যখন ট্রেনের স্পিড কমছে, বাট অনেক তাড়াতাড়ি কমছে। আর এই স্পিডটা কেন কমছে? ব্রেক করার জন্য, যার জন্য এই জায়গাটাকে আমরা বলছি ব্রেকিং। তাহলে এই গেল হচ্ছে গিয়ে আমাদের স্পিড টাইম কার্ভ। তার সেটা কি কি জিনিসকে ডিনোট করে, তার প্রত্যেকটা পোর্শন, আর সেগুলোর একে একে এক্সপ্লেনেশন। এখান থেকে আমাদের দুটো টার্ম, তিনটে টার্ম আমাদেরকে ডেফিনেশন দেয় অনেক সময়। তার মধ্যে একটা টার্ম হচ্ছে গিয়ে ক্রেস্ট স্পিড। ক্রেস্ট কথার অর্থ হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম। তো ট্রেনটা ম্যাক্সিমাম যে ভেলোসিটিটা গেন করছে অ্যাক্সিলারেশনের পর, মানে স্পিড কার্ভ রানিংয়ের পর ট্রেনটা ম্যাক্সিমাম যে ভেলোসিটিটা গেন করছে, তাকেই আমরা বলবো হচ্ছে গিয়ে ক্রেস্ট স্পিড বলবো বা ম্যাক্সিমাম স্পিড বলবো। এরপরে আর একটা টার্ম বলে, সেটা হচ্ছে কি অ্যাভারেজ স্পিড। আর অ্যাভারেজ স্পিডের সাথে সাথে আরও একটা টার্ম এক্সপ্লেন করতে বলে, সেটা হচ্ছে শিডিউলড স্পিড। তো দুটো জিনিসকে আমরা খুব সংক্ষেপে এবং খুব সিম্পলভাবে বুঝবো। সাপোজ এটা হচ্ছে আমাদের বহরমপুর, এটা ধরলাম আমাদের শিয়ালদা। মাঝখানে ধরছি দুটো স্টপেজ আছে, এটা ধরলাম রানাঘাট, সরি কৃষ্ণনগর, আর এটা ধরলাম আমরা রানাঘাট। ঠিক আছে। ধরলাম যে বহরমপুর থেকে কৃষ্ণনগর, বহরমপুর থেকে কৃষ্ণনগর এই অবধি আসতে ট্রেনটা টাইম নিয়েছে, আমি ধরলাম T1। মানে এখানেও কিন্তু আমাদের সেই ওরকম গ্রাফ আছে, ঠিক আছে। এক মিনিট। বহরমপুর থেকে স্টার্ট হয়েছে, অ্যাক্সিলারেশন হয়েছে দুই ধরনের, তারপর ফ্রি কার্ভ রানিং হয়েছে, তারপর কোস্টিং হয়েছে, তারপর এরকমভাবে কৃষ্ণনগরে নেমে এসছে। বা কৃষ্ণনগর থেকে যখন ট্রেন ছেড়ে রানাঘাট অবধি যাবে, তখন ফার্স্টে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন হয়েছে, তারপর এই সরি কী বলে, স্পিড কার্ভ রানিং হয়েছে, তারপর এরকম ফ্রি রান হয়েছে, তারপর কোস্টিং হয়েছে, তারপর ব্রেকিংয়ের মধ্যে মাধ্যমে আবার রানাঘাটে ফিরে এসছে। আবার রানাঘাট থেকেও একই হয়েছে, ঠিক আছে। যাই হোক, ওটা হচ্ছে গিয়ে এই যে এই গ্রাফটা পেয়েছি, এটা দুটো স্টপেজের মধ্যে, এটা একটা স্টপেজ, এটা একটা স্টপেজ। তো এটা যদি বহরমপুর হয়, এটা যদি রানাঘাট হয়, তাহলে তার মাঝে এরকমই গ্রাফ পাবো আমরা। বহরমপুর হয়, এটা যদি কৃষ্ণনগর হয়, তাহলে তার মাঝে এরকম গ্রাফ পাবো। রানাঘাট থেকে কৃষ্ণনগর থেকে রানাঘাটের মধ্যেও এই গ্রাফ পাবো, রানাঘাট থেকে শিয়ালদার মধ্যেও আমরা একই গ্রাফ পাবো, সেটা আমি জাস্ট বললাম। যাই হোক, তো আমরা অ্যাভারেজ স্পিড নিয়ে পড়ছি। আচ্ছা, স্পিড নিয়ে পড়ি যদি আমরা, তাহলে স্পিড নিয়ে পড়লে আমাদের দুটো জিনিস জানার দরকার, একটা হচ্ছে কি ডিস্টেন্স, আর একটা হচ্ছে টাইম। কারণ আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি যে স্পিড, অ্যাভারেজ স্পিডের যদি কথা বলি, স্পিড সমান কী হয়, এক মিনিট, স্পিড সমান কি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, রাইট। তো আমি সেই জন্য টাইমগুলোকে ডিফাইন করছি এখন। কৃষ্ণনগর থেকে রানাঘাট অবধি যেতে সাপোজ টাইম লাগলো T2 পরিমাণ টাইম, আর রানাঘাট থেকে শিয়ালদা অবধি যেতে লাগলো সাপোজ T3 পরিমাণ টাইম। আর বহরমপুর থেকে শিয়ালদার ডিস্টেন্স সাপোজ আমি ধরলাম D। এসও আমরা অ্যাকচুয়ালি এখানে এস দিয়ে ডিনোট করবো, বাট যেহেতু শিয়ালদাকে এস দিয়ে ডিনোট করছি, তার জন্য এখানে ডি দিলাম। তাহলে যদি অ্যাভারেজ স্পিডের কথা বলি, আচ্ছা এখানে আর একটা জিনিস আমি একটু অ্যাড করে দিই আগে, দাঁড়াও এক মিনিট। আমি ধরলাম যে বহরমপুর থেকে কৃষ্ণনগর যেতে ট্রেনটা T1 টাইম লেগেছে। কৃষ্ণনগরে পৌঁছানোর পর সাপোজ ট্রেনটা 2 মিনিট দাঁড়িয়েছে। কৃষ্ণনগর থেকে রানাঘাট গেছে T2 টাইম ধরে, রানাঘাটে এসে ট্রেনটা আবার 2 মিনিট দাঁড়িয়েছে। তারপরে তো শিয়ালদায় পৌঁছে গেছে, ট্রেন তো আর ওখানে দাঁড়ানোটাকে আমরা ধরবো না। তো আমরা যদি অ্যাভারেজ স্পিডের কথা বলি,
অ্যাভারেজকে সংক্ষেপে আমি এফইজি লিখলাম। অ্যাভারেজ স্পিডের কথা বলি, তখন আমরা কি করব, টোটাল ডিস্টেন্স নিতে হবে ওপরে। তাহলে বহরমপুর থেকে শিয়ালদার ডিস্টেন্স নিতে হবে, সেই ডিস্টেন্সটা কত, ডি। আর নিতে হবে ট্রেনটা কতক্ষণ রান করেছে সেই টাইমটা নিতে হবে। ট্রেন কতক্ষণ রান করেছে, বহরমপুর থেকে কৃষ্ণনগর T1, কৃষ্ণনগর থেকে রানাঘাট T2, রানাঘাট থেকে শিয়ালদা T3। যখন আমরা অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করব তখন টোটাল ডিস্টেন্স নেব, আর ট্রেন কতক্ষণ রান করেছে শুধুমাত্র সেই টাইমগুলো নেব। ট্রেন কতক্ষণ স্টপেজে দাঁড়িয়েছিল সেই টাইমগুলো আমরা ইনক্লুড করব না। এবার যদি আমরা শিডিউল স্পিডের কথা বলি, যদি আমরা শিডিউল স্পিডের কথা বলি, যদি আমরা শিডিউল স্পিডের কথা বলি, শিডিউল স্পিডের ক্ষেত্রে আমাদের টোটাল ডিস্টেন্স কত, এখানে টোটাল ডিস্টেন্স তো ডি। আচ্ছা, বহরমপুর থেকে কৃষ্ণনগর যেতে কতক্ষণ টাইম লেগেছে, টোটাল টাইমটা নিচ্ছি আমি এবার। কৃষ্ণনগর যেতে লেগেছে T1 টাইম, তারপর কৃষ্ণনগরে 2 মিনিট দাঁড়িয়েছে। তো আমি সাপোজ যদি 2 মিনিটটাকে ঘন্টায় নিয়ে যেতে চলে যাই, তাহলে 2/60 প্লাস কৃষ্ণনগর থেকে রানাঘাট যেতে তার টাইম কত লেগেছে, T2 টাইম লেগেছে, তাহলে T2 টাইম লাগলো। রানাঘাট গিয়ে আবার 2 মিনিট দাঁড়িয়েছে, 2 মিনিট মানে 2/60, এত ঘন্টা, প্লাস রানাঘাট থেকে শিয়ালদা গেছে T3 টাইমে। এটা হচ্ছে কি আমাদের শিডিউল স্পিড। তার মানে যখন আমরা অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করব, দেখো এখানে ট্রেনটা T1 টাইম গেছে, 2 মিনিট দাঁড়িয়েছে, T2 টাইম গেছে, 2 মিনিট থেমেছে, তারপরে T3 টাইম গেছে, দিয়ে তার ডেস্টিনেশনে পৌঁছে গেছে। তার মানে এখানে দুই ধরনের টাইমের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে গিয়ে রান টাইম ট্রেনের, কোনটা ট্রেনের রান টাইম, T1, T2, T3 এগুলো হচ্ছে রান টাইম, যখন ট্রেনটা অ্যাকচুয়ালি চলেছে। আর ওই যে 2 মিনিট করে দাঁড়িয়েছে ওগুলো তো স্টপেজে দাঁড়িয়েছিল, ওগুলো হচ্ছে স্টপ টাইম। যখন আমরা অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করব, ওপরে ডিস্টেন্স থাকবে আর নিচে থাকবে হচ্ছে কি অ্যাকচুয়াল রান করছে যতটা টাইম ধরে, কতক্ষণ রান করছে শুধুমাত্র সেই টাইমগুলো নেব। আর যদি আমরা শিডিউল স্পিড নিই তখন আমাদেরকে ডিস্টেন্সও নিতে হবে, আর নিচের টাইমের মধ্যে রান টাইমও থাকবে, তার সঙ্গে স্টপ টাইমগুলোও থাকবে। এটাই হচ্ছে গিয়ে দুটোর ডিফারেন্স। তো পরীক্ষাতে স্পিডটা সরি কি বলে, অঙ্ক যখন দেবে দুই ধরনের স্পিড ক্যালকুলেট করতে দেয়, অ্যাভারেজ স্পিড আর শিডিউল স্পিড, দুই ধরনের স্পিডই। তখন এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। ইভেন পরীক্ষাতে 1 থেকে 2 নম্বরের কোশ্চেন আসে, হোয়াট ইজ ক্রেস্ট স্পিড, হোয়াট ইজ অ্যাভারেজ স্পিড, হোয়াট ইজ শিডিউল স্পিড। তো তখন এই ব্যাপারগুলো দেখাতে হবে। দেখো এখানে সমস্ত কিছু করে দেওয়া আছে। অ্যাভারেজ স্পিড, ডিস্টেন্স বিটুইন স্টপস, অ্যাকচুয়াল টাইম অফ রান। শিডিউল স্পিড, ডিস্টেন্স বিটুইন স্টপ, অ্যাকচুয়াল টাইম অফ রান প্লাস স্টপ টাইম। আচ্ছা, আমাদের যে স্পিড টাইম কার্ভের যে এক্সপ্লেনেশন ছিল সেটাও আমি এখানকার স্লাইডে অ্যাড করে দিচ্ছি। যেগুলো পড়িয়েছি সেগুলোর অ্যাকচুয়ালি টোটালটাই এখানটায় দেওয়া আছে। ব্রেকিং অবধি হয়ে গেল আমাদের, দেখে নাও এখানটায়। ফার্স্টে আছে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন বা রিওস্ট্যাটিক অ্যাক্সিলারেশন যেটা, তারপর স্পিড কার্ভ রানিং, তারপরে হচ্ছে গিয়ে আমাদের ফ্রি রানিং, তারপরে হচ্ছে কোস্টিং, অ্যান্ড ফাইনালি হচ্ছে ব্রেকিং। এখানে ফ্রি রানিংটা দুবার চলে এসছে, যে কোনো একটাকে ইগনোর করে দেবে, সেটাকে কেটে দিচ্ছি। ফ্রি রানিং দেখো আগের স্লাইডটাতেই আছে, এখানেই দেওয়া আছে। যাই হোক, আচ্ছা তো তাহলে আমরা দুই ধরনের স্পিড নিয়ে পড়লাম। একটা হচ্ছে গিয়ে অ্যাভারেজ স্পিড, মানে তিন ধরনের স্পিড বেসিক্যালি। ক্রেস্ট স্পিড যেটা হচ্ছে ম্যাক্সিমাম স্পিড, তারপরে পড়লাম হচ্ছে গিয়ে আমাদের
কি বলে অ্যাভারেজ স্পিড, যেখানে আমরা শুধুমাত্র যে টাইমটা রান করছে ট্রেনটা সেটাকে আমরা কনসিডার করছি। আর একটা হচ্ছে শিডিউল স্পিড, যেখানে রান অ্যাকচুয়াল টাইম অফ রান আর স্টপ টাইম দুটোকেই আমরা ইনক্লুড করছি। ওকে, এবার একটা ইম্পর্টেন্ট জিনিস পরীক্ষাতে কোশ্চেন আসে যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট এফেক্ট শিডিউল স্পিড। শিডিউল স্পিড নিয়ে আমরা পড়লাম না? তো এই যে শিডিউল স্পিড কার কার ওপর নির্ভর করে সেটা পরীক্ষাতে 2 থেকে 5 নম্বরের কোশ্চেন চলে আসে। শিডিউল স্পিড কার কার উপর ডিপেন্ড করে, হোয়াট আর দ্য ফ্যাক্টরস অন হুইচ শিডিউল স্পিড ডিপেন্ড অন। তো কি কি জিনিসের ওপর ডিপেন্ড করতে পারে? আমরা যে ফর্মুলাটা পড়েছিলাম সেই ফর্মুলাটা আসা যাক। দেখো এখানে কি ফর্মুলা পড়েছিলাম, জাস্ট ওটাকেই আমরা লিখে স্টার্ট করব। শিডিউল স্পিড সমান ডিস্টেন্স বিটুইন স্টপ অ্যাকচুয়াল টাইম অফ রান প্লাস স্টপ টাইম। এটা হচ্ছে আমাদের শিডিউল স্পিডের এক্সপ্রেশন। এখান থেকেই আমরা জিনিসটাকে এক্সপ্লেন করব। চলো, তো শিডিউল স্পিড যে যে ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে তার মধ্যে প্রথম ফ্যাক্টর হচ্ছে গিয়ে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন অ্যান্ড রিটার্ডেশন। রিটার্ডেশনের মধ্যে চলো ব্রেকিংয়ের কথা বলি। ব্রেকিং রিটার্ডেশন বা অ্যাক্সিলারেশন অ্যান্ড ব্রেকিং। একটা জিনিস বোঝার চেষ্টা করো, ট্রেন ফার্স্টে অ্যাক্সিলারেশন হচ্ছে, তারপরে সে ম্যাক্সিমাম স্পিডে পৌঁছাচ্ছে, তারপরে চলছে কিছুক্ষণ, তারপরে তার রিটার্ডেশন হচ্ছে, ফার্স্টে কোস্টিং হচ্ছে, তারপরে ব্রেকিং হচ্ছে। এবার ধরো টোটাল ডিস্টেন্স হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, মানে বহরমপুর থেকে কলকাতা অবধি ট্রেনটা যাবে, তো টোটাল ডিস্টেন্স তো এখানে বাড়তেও পারে না কমতেও পারে না, টোটাল ডিস্টেন্স কনস্ট্যান্ট। ঠিক আছে, আমি ধরে নিলাম, দেখো আমাদের কি কি ছিল, টোটাল ডিস্টেন্স শিডিউল স্পিড সমান টোটাল ডিস্টেন্স অ্যাকচুয়াল টাইম অফ রান, সেটাকে আমি সাপোজ টি আর দিয়ে ডিনোট করলাম, আর স্টপ টাইম কতক্ষণ ট্রেনটা দাঁড়াচ্ছে, ডি হচ্ছে গিয়ে টোটাল ডিস্টেন্স, টি আর হচ্ছে গিয়ে রান টাইম ট্রেনের, আর টিএস হচ্ছে গিয়ে কতক্ষণ ট্রেনটা স্টেশনে থামছে। এবার ট্রেনের অ্যাক্সিলারেশন যদি আমি খুব বেশি রাখি তাহলে কি হবে, ট্রেনটা খুব তাড়াতাড়ি ম্যাক্সিমাম স্পিডে পৌঁছাবে। তো ট্রেন যদি খুব তাড়াতাড়ি ম্যাক্সিমাম স্পিডে পৌঁছায় তাহলে ট্রেনের বহরমপুর থেকে কলকাতা পৌঁছাতে কম টাইম লাগবে। কথাটা বোঝা গেল? আমি রিপিট করছি একবার, ডিস্টেন্সকে আমি চেঞ্জ করছি না এখানে। অ্যাক্সিলারেশন যদি আমি খুব বাড়াই, অ্যাক্সিলারেশনের ভ্যালু যদি খুব বেশি রাখি তাহলে কি হবে, ট্রেনটা খুব তাড়াতাড়ি ম্যাক্সিমাম কি বলে ভেলোসিটি বা ম্যাক্সিমাম স্পিডে পৌঁছাবে। ট্রেন যদি তাড়াতাড়ি ম্যাক্সিমাম স্পিডে পৌঁছায় তাহলে ট্রেনের বহরমপুর থেকে কলকাতা পৌঁছাতে কি কম টাইম লাগবে, মানে ট্রেনের রান টাইম কমে যাবে। তো নিচে এই যে টাইম যদি কমে যায় তাহলে এই টোটালটার ভ্যালু কী হবে, বেড়ে যাবে, হর কমে যাচ্ছে, তো তাহলে টোটালটার ভ্যালু বেড়ে যাবে। তাহলে আমরা বলতে পারি ডিস্টেন্সকে কনস্ট্যান্ট রেখে যদি আমরা অ্যাক্সিলারেশনকে বাড়াই তাহলে ট্রেনের শিডিউল স্পিড বাড়বে। আবার ব্রেকিংয়ের কথা ভাবো, ট্রেনটা ম্যাক্সিমাম স্পিডে সাপোজ যাচ্ছে, একটা মানে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, যেতে যেতে ব্রেক আমি যত জোরে মারবো তত কী হবে, ট্রেনটা তত তাড়াতাড়ি আমার থামবে। ক্লিয়ার? তাহলে ট্রেন যত তাড়াতাড়ি থামবে এই কথাটার মানে কি, ট্রেনের পৌঁছাতে কম টাইম লাগছে। আই গেস বুঝতে পারলে? আমি রিপিট করছি একবার, যে ট্রেনটা কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে, কনস্ট্যান্ট স্পিডে যেতে যেতে কী হবে, কোস্টিং হবে, তারপর ব্রেকিং হবে। তাহলে এটা ধরো আমার এরকমভাবে একটা ব্রেকিং করা হয়েছে, এরকম টাইম লাগছে, এখানে আমাদের কি বলে কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছিল, তারপর কোস্টিং হয়েছে, তারপর ব্রেকিং হয়েছে। এবার আমি ব্রেকিংটা দেখো কোথা থেকে কতটুকু হয়েছে, এরকম এই টাইমটুকু হচ্ছে গিয়ে ব্রেকিং। এবার ধরো ট্রেনটা এরকম ফ্রি রান চলছে, কোস্টিং হলো, আমি খুব জোরে ব্রেক মারলাম, তাহলে কি হলো, দেখো ব্রেকিংয়ের টাইমটা এখন কী হয়েছে, আরও কমে গেছে। দেখো এই পোর্শনটা অনেক ছোট, এই পোর্শনটা বড়, এই পোর্শনটা ছোট, তাহলে ব্রেকিংয়ের টাইম কী হয়েছে, কমে গেছে। তো তার মানে ট্রেনটা কী হলো, তাড়াতাড়ি স্টেশনে এসে পৌঁছালো। আর সেটা যদি হয় তাহলে রানিং টাইম কী হচ্ছে, আবার কমে যাচ্ছে। তাহলে ব্রেকিংও যদি কমে তাহলে আমার মানে ব্রেকিংয়ের ভ্যালু, মানে ব্রেক করে যদি আমরা ব্রেকিংয়ের টাইমটা কমাতে পারি, মানে ব্রেকিংয়ের ভ্যালু যদি আমরা বাড়াই তাহলে শিডিউল স্পিড বাড়বে। তাহলে আলটিমেটলি আমরা দেখছি অ্যাক্সিলারেশন আর ব্রেকিং এটা যদি আমরা বাড়াই তাহলে শিডিউল স্পিড বাড়বে, গিভেন ডিকে আমরা এখানে চেঞ্জ করছি না। তাহলে অ্যাক্সিলারেশন আর ব্রেকিংয়ের মাধ্যমে আমরা শিডিউল স্পিডকে চেঞ্জ করতে পারি। 2 হচ্ছে ম্যাক্সিমাম স্পিড অর ক্রেস্ট স্পিড, এর ওপরেও শিডিউল স্পিড ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে,
ধরো এই যে আমরা যদি একদম ফার্স্টের গ্রাফটাতেই চলো, এখানে এখান থেকে এই অবধি অ্যাক্সিলারেশন হয়েছে, তাতে আমার ম্যাক্সিমাম স্পিড পেয়েছি এতটা, ঠিক আছে। যদি আমরা আরও বেশি অ্যাক্সিলারেশন করতাম তাহলে এই ম্যাক্সিমাম স্পিডের ভ্যালু আরও বাড়তো। তো ট্রেনের যদি স্পিডের ভ্যালু বেড়ে যায় তাহলে কী হবে, ট্রেনের পৌঁছাতে আমার কলকাতাতে কম টাইম লাগবে। রিপিট করছি আমি আর একবার, ট্রেনে ফার্স্টে কী হচ্ছে, এক মিনিট দাঁড়াও, ট্রেনে ফার্স্টে কী হচ্ছে, অ্যাক্সিলারেশন হচ্ছে। অ্যাক্সিলারেশনের মাধ্যমে ট্রেনটা সাপোজ ভিএম স্পিডে পৌঁছালো, সাপোজ অ্যাক্সিলারেশন করেছি আমরা, সাপোজ ধরে নাও 5 মিটার/সেকেন্ড স্কোয়ার, এরকম একটা অ্যাক্সিলারেশন দিয়েছি ট্রেনে, তার জন্য ট্রেনটা পৌঁছালো, সরি ট্রেনের যে ভেলোসিটি 120 কিলোমিটার/আওয়ারে পৌঁছালো। আমি এর থেকে বেশি ট্রেনটাকে আর বেশি জোরে চালাতে চাই না। কিন্তু যদি আমি বেশি জোরে চালাই, সাপোজ আমি ট্রেনের যে অ্যাক্সিলারেশন সেটাকে 5 মিটার/সেকেন্ড স্কোয়ারে রাখলাম, অ্যাক্সিলারেশনের টাইমটাকে বাড়িয়ে দিলাম। আগে ধরো অ্যাক্সিলারেশন হচ্ছিল 10 মিনিট, 5 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন 10 মিনিটে হওয়ার জন্য ট্রেনের গতিবেগ পৌঁছেছিল 120 কিলোমিটার/আওয়ার। এখন আমি 5 মিটার/সেকেন্ড স্কোয়ারই অ্যাক্সিলারেশন রাখছি, বাট এই অ্যাক্সিলারেশনটা সাপোজ 20 মিনিট ধরে রাখলাম। 20 মিনিট ধরে রাখার জন্য ট্রেনের স্পিড হয়ে গেছে এখন 150 কিলোমিটার/আওয়ার। এরপর আমি অ্যাক্সিলারেশন বন্ধ করে দিয়ে এই স্পিডেই আমি ট্রেনটাকে রান করাচ্ছি, তাহলে ট্রেনের কী হলো, ম্যাক্সিমাম ভেলোসিটি বা ক্রেস্ট স্পিড হয়ে গেল, বেড়ে গেল। তাহলে ক্রেস্ট স্পিড যদি বাড়ে, স্পিড বাড়া মানে কি, ট্রেনের কলকাতা পৌঁছাতে কম টাইম লাগবে, তার মানে ট্রেনের যে রান টাইম সেটা কমে যাচ্ছে, রান টাইম কমে গেলে কী হবে, শিডিউল স্পিড বাড়বে। তার মানে যদি আমরা অ্যাক্সিলারেশন রিটার্ডেশন এগুলো চেঞ্জ নাও করি, ডিস্টেন্সকেও যদি কনস্ট্যান্ট রাখি, ম্যাক্সিমাম স্পিড বা ক্রেস্ট স্পিড যদি আমরা ট্রেনের বাড়িয়ে দিই, তাহলে সেক্ষেত্রেও আমাদের শিডিউল স্পিড বাড়বে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে ডিউরেশন অফ স্টপ, যেটাকে আমরা টিএস দিয়ে নোট করেছিলাম। বহরমপুর থেকে রানাঘাট যাচ্ছে, সাপোজ বহরমপুর থেকে কৃষ্ণনগর ধরো ফার্স্টে, ঠিক আছে, চলো ফার্স্টে গেল কৃষ্ণনগর, সেখান থেকে গেল রানাঘাট, সেখান থেকে গেল হচ্ছে আমাদের শিয়ালদা। ট্রেন 2 মিনিট দাঁড়াচ্ছিল ফার্স্টে, ভালো কথা, ট্রেন 2 মিনিট দাঁড়াচ্ছে এখানে, ট্রেন 2 মিনিট দাঁড়াচ্ছে এখানটায়। যদি ট্রেন 5 মিনিট দাঁড়াতো তাহলে কী হতো, সাপোজ দু জায়গাতেই 5 মিনিট করে দাঁড়ায়, তাহলে টিএসের ভ্যালু বেড়ে যেত। টিএসের ভ্যালু যদি বেড়ে যায় তাহলে এখানকার টোটালটার ভ্যালু বেড়ে যাবে। টিআরের ভ্যালু কনস্ট্যান্ট আছে, কোনো চেঞ্জ করছি না আমি, কিন্তু টিএস, ট্রেনকে এখন প্রত্যেকটা স্টপেজে আমি বেশি থামাচ্ছি, তাহলে হরের ভ্যালু বেড়ে যাবে। হরের ভ্যালু বেড়ে গেলে কী হবে, টোটালটার ভ্যালু কমে যাবে, তাহলে শিডিউল স্পিড কমে যাবে। তাহলে ডিউরেশন অফ স্টপ যদি আমরা বাড়িয়ে দিই তাহলে সেক্ষেত্রেও শিডিউল স্পিড কমে যাবে। তাহলে মোট কথা, যে ফ্যাক্টরগুলোর ওপর শিডিউল স্পিড ডিপেন্ড করে সেগুলো হচ্ছে গিয়ে অ্যাক্সিলারেশন আর ব্রেকিংয়ের ওপর ডিপেন্ড করে। অ্যাক্সিলারেশন আর ব্রেকিং বাড়লে আমাদের শিডিউল স্পিড বাড়বে, কীভাবে বাড়বে এক্সপ্লেন করলাম। আর ডিপেন্ড করে ম্যাক্সিমাম স্পিড বা ক্রেস্ট স্পিডের ওপর। যদি আমরা ট্রেনের ভেলোসিটি আমরা ম্যাক্সিমাম ভেলোসিটিটা যদি বাড়াই, ইনক্রিজ করি, তাহলে অবভিয়াসলি আমাদের শিডিউল স্পিড বাড়বে। আর টাইম অফ স্টপ বা স্টপ টাইম যদি আমরা বাড়াই তাহলে সেক্ষেত্রে আমাদের শিডিউল স্পিড কমে যাবে। তাহলে এইগুলো পরীক্ষাতে আসে, তো সেটাও আমি এই স্লাইডে অ্যাড করে দিচ্ছি। যেগুলো বললাম ঠিক সেগুলোই এখানটায় লেখা আছে। আচ্ছা, তো আমরা এই গ্রাফটা পেয়েছি। ইভেন আমি এটাও বলেছি যে এই গ্রাফের যে এক্স অ্যাক্সিসের সঙ্গে যে ক্ষেত্রফল বা এরিয়াটা মানে এরিয়াটা তৈরি করছে সেটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি তাহলে আমরা জানতে পারবো ট্রেনটা কত ডিস্টেন্স ট্রাভেল করছে। আচ্ছা, এবার এই ধরনের যে গ্রাফ, সেই গ্রাফের ক্ষেত্রফল বার করা কিন্তু খুব কঠিন, কারণ এটা প্রপার জিওমেট্রিক্যাল শেপ নেই। যে সমস্ত ফিগারের প্রপার জিওমেট্রিক্যাল শেপ থাকে, যেমন রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার বা ট্রাপিজিয়াম বলতে পারো, ট্রায়াঙ্গেল বলতে পারো, সার্কেল বলতে পারো, এগুলো হচ্ছে প্রপার জিওমেট্রিক্যাল ফিগার, যেগুলোর আমরা ক্ষেত্রফল খুব ইজিলি ক্যালকুলেট করে নিতে পারি। বাট এই যে ফিগারটা আছে এর ক্ষেত্রফল কিন্তু সহজে ক্যালকুলেট করা সম্ভব নয়। যেমন বেসিক্যালি ধরো এটুকুকে যদি আমরা একটা ত্রিভুজ ধরি তার ক্ষেত্রফল ইজিলি পাবো, এটাকে একটা রেক্ট্যাঙ্গেল হিসাবে ক্ষেত্রফল পেয়ে যাব। এটাও এই জায়গাগুলো তাও হচ্ছে গিয়ে এই জায়গাটাও তো একটা জিওমেট্রিক্যাল ফিগার বার করা সম্ভব। এখন ব্রেকিং কীরকম হবে, ব্রেকিং এরকমভাবেই হবে না এরকমভাবে হবে,
কিংবা এই কার্ভটা কতটা বেন্ড থাকবে, এগুলো তাহলে আমাদের তো মুশকিল। এগুলো এগুলো তো প্রপার জিওমেট্রিক্যাল ফিগার নয়, তো আমাদের তো ক্ষেত্রফল বার করতে মুশকিল হবে। তো তার জন্য আমরা অ্যাপ্রক্সিমেশান নিই। অ্যাপ্রক্সিমেশানটা আমরা কিভাবে নেব সেটা আমরা এখানটায় দেখব। বেসিক্যালি এই যে গ্রাফটা আছে তার উপর দিয়ে আমি ডটেড লাইন দিয়ে একটা দাগ টানবো, সেটাই আমরা অ্যাপ্রক্সিমেশান নিই। আমরা যখন অঙ্ক করব বা ফর্মুলা ডিরাইভ করব তখন 1 মিনিট দাঁড়াও। তো রেড কালার যেটা আছে, আমরা এই গ্রাফটাকে, যেটা অরিজিনাল গ্রাফটা ব্ল্যাক কালার দিয়ে ড্র করা হলো এতক্ষণ পড়লাম, সেটাকেই আমরা এরকমভাবে অ্যাপ্রক্সিমেশান নিয়ে থাকি। এরকম যদি ফিগারটা হয় তাহলে সহজেই আমরা তার ক্ষেত্রফল বের করতে পারবো, তাহলে আমাদের ক্যালকুলেশনে অনেক সুবিধা হবে। তো যার জন্য এই যে রেড কালার দিয়ে যে গ্রাফটা এখানে ড্র করা হলো, একে বলা হয় সিম্পলিফাইড স্পিড টাইম কার্ভ। যদি পরীক্ষাতে অ্যাকচুয়াল কার্ভ আঁকতে দেয় তাহলে আগে যেটা আঁকা ছিল সেটা আঁকতে হবে। যদি বলে সিম্পলিফাইড আঁকতে হবে তাহলে রেড কালারে যেটা ড্র করলাম সেটা আঁকতে হবে। আচ্ছা, এটা গেল ফার্স্ট। দুই হচ্ছে গিয়ে তোমাদের যত অঙ্ক আসবে সমস্ত কিছু সিম্পলিফাইড কার্ভের উপরেই আসবে। আচ্ছা, এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার, একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, আমরা যখন মেন গ্রাফটা পড়েছিলাম, যে গ্রাফে দুটো পোর্শন ছিল না, একটা মানে ফার্স্টে একটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন হচ্ছিল, তারপরে গ্রাফটা এরকম বেন্ড হয়ে গেছিলো, যেটা হচ্ছে কি আমাদের স্পিড কার্ভ রানিং বলছিলাম। এই দুটো পার্ট নিয়ে হয়েছিল অ্যাক্সিলারেশন। বাট যখন আমরা সিম্পলিফাইড ভার্সানটা এঁকেছি, এইটা হচ্ছে কি আমাদের অ্যাক্সিলারেশন। দেখো সিম্পলিফাইড ভার্সানে অ্যাক্সিলারেশনকে আর সেপারেট করা নেই, মানে অ্যাক্সিলারেশনের মধ্যে তো অ্যাকচুয়ালি দুটো ভাগ আছে, একটা হচ্ছে রিওস্ট্যাটিক অ্যাক্সিলারেশন বা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, আর একটা হচ্ছে গিয়ে স্পিড কার্ভ রানিং। বাট যখন আমরা সিম্পলিফাইড গ্রাফটা আঁকি, অ্যাক্সিলারেশনকে একটা পোর্শন দিয়েই দেখানো হয়। একই রকমভাবে যখন ব্রেকিং হয়েছিল, ব্রেকিংয়ের দুটো পোর্শন ছিল, কোস্টিং আর ব্রেকিং। বাট এখানে দেখো ব্রেকিংটাকে টোটালটাকে, রিটার্ডেশনটাকে টোটালটাকে একটা এরকম পার্ট দিয়েই দেখানো হয়েছে। তো তার মানে যখন আমরা অ্যাকচুয়াল কার্ভ আঁকবো সেখানে কি কি পার্ট থাকবে? অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের মধ্যে আবার দুটো ভাগ থাকবে, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন আর রিওস্ট্যাটিক অ্যাক্সিলারেশন বা রিওস্ট্যাটিক অ্যাক্সিলারেশন, আর একটা হচ্ছে স্পিড কার্ভ রানিং। তারপরে থাকবে ফ্রি রানিং, তারপরে থাকবে কোস্টিং, তারপরে থাকবে ব্রেকিং, এতগুলো পার্ট। আর যখন আমরা সেটারই সিম্পলিফাইড ভার্সন আঁকবো তখন শুধুমাত্র অ্যাক্সিলারেশন থাকবে, তারপরে ফ্রি রান থাকবে, তারপরে হচ্ছে রিটার্ডেশন থাকবে, ব্রেকিং থাকবে। এই হচ্ছে গিয়ে ব্যাপার, 3টে পার্ট থাকবে। তাহলে আমরা যখন অঙ্ক করব বা ফর্মুলা ডিরাইভ করব তখন আমরা সিম্পলিফাইড গ্রাফ নিয়ে এগোবো, কারণ অ্যাকচুয়াল গ্রাফের জিওমেট্রিক্যাল শেপ থাকে না বলে সেখান থেকে আমাদের ক্ষেত্রফল বার করতে বা ফর্মুলা যেগুলো আমরা ডিরাইভ করব সেগুলো সহজে বের করা পসিবল নয়। তো সেই জন্য আমরা সিম্পলিফাইড গ্রাফ ইউজ করব। তাহলে পরীক্ষাতে সে আমাদের সিম্পলিফাইড গ্রাফ থেকেই অঙ্ক আসুক না কেন, বা আমরা একটা অঙ্ক দেখে, যখন আমরা অঙ্ক করব তখন অঙ্ক দেখে কি করে বুঝবো যে অ্যাকচুয়াল গ্রাফের কথা বলছে না সিম্পলিফাইড গ্রাফের কথা বলছে? কারণ অঙ্ক যখন করতে দেবে, অঙ্কতে এরকম দেওয়া থাকে, একটা অঙ্ক দিয়ে বলে যে ড্র দ্য স্পিড ভার্সেস টাইম কার্ভ, এটুকু বলে দেবে। তো এবার তোমার তখন মনে হবে যে আচ্ছা, স্পিড টাইম কার্ভ তো আমরা দুটো জানি, একটা অ্যাকচুয়াল কার্ভটা জানি আর একটা সিম্পলিফাইড কার্ভটা জানি, তাহলে এখানে কোনটা আঁকতে বলেছে? দেখবে অঙ্কর কোশ্চেন থেকেই সেটা বোঝা যাবে। যদি অঙ্কের কোশ্চেনে এক ধরনের অ্যাক্সিলারেশন বলে আর এক ধরনের রিটার্ডেশন বলে, তাহলে বুঝতেই পারবে যে আমাদের সিম্পলিফাইড গ্রাফের কথা বলা হচ্ছে, কারণ সিম্পলিফাইড গ্রাফে অ্যাক্সিলারেশনকে দুই ভাগে ভাগ করা থাকে না, আবার রিটার্ডেশনকেও দুই ভাগে ভাগ করা থাকে না। সিম্পলিফাইড গ্রাফে অ্যাক্সিলারেশনও এক ভাগে কমপ্লিট করা থাকে, রিটার্ডেশনও এক ভাগে কমপ্লিট করে দেওয়া থাকে। তাহলে ওখান থেকেই আমরা বুঝতে পেরে যাব যে সেটা সিম্পলিফাইড গ্রাফের কথাই বলা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল গ্রাফটা মুছে দেওয়ার পরে আমরা সিম্পলিফাইড গ্রাফটা অ্যাড করে নেব।
এটা হচ্ছে আমাদের সিম্পলিফাইড স্পিড ভার্সেস টাইম কার্ভ, যেটা দেখতে ট্রাপিজিয়ামের মতো বলে একে ট্রাপিজয়েডাল স্পিড টাইম কার্ভও বলা হয়ে থাকে। দেখো এই যে গ্রাফটা আছে, এই গ্রাফে অ্যাক্সিলারেশনের পোর্শন কোনটুকু, এখান থেকে 1 মিনিট, এখান থেকে এটুকু হচ্ছে অ্যাক্সিলারেশন। দেখো অ্যাক্সিলারেশনে একটাই পার্ট দেখানো হয়েছে, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন আর স্পিড কার্ভ রানিংকে আলাদা করে দেখানো হয়নি। অ্যাক্সিলারেশনের পর দেখো চলে এসছে ট্রেনটা ম্যাক্সিমাম স্পিডে, যেটাকে আমরা ট্রেনের ক্রেস্ট স্পিড বলছি, ওই স্পিডে ট্রেনটা এই টাইমটুকু ধরে কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলছে। তারপরে এই পয়েন্টে আসার পর, এই টাইমে আসার পর কি হলো, এই টাইমটু ধরে ব্রেক করে ট্রেনটাকে থামিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এখানেও কোস্টিং আর ব্রেকিং আলাদা আলাদা করে দেখানো নেই, শুধুমাত্র ব্রেকিংটাকেই একটা পার্ট দিয়ে দেখানো হয়েছে। এটাই হচ্ছে আমাদের সিম্পলিফাইড স্পিড টাইম কার্ভ, যেটাকে আমরা ট্রাপিজয়েডাল স্পিড ভার্সেস টাইম কার্ভও বলে থাকি, যার এক্স অ্যাক্সিস বরাবর যেখানে আমরা এখানে আমরা দেখো টাইমকে নিয়েছি সেকেন্ডে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা এখানে স্পিডকে নিয়েছি কিলোমিটার পার আওয়ারে। তো তার মানে যখন আমরা অঙ্ক করব তখন কিন্তু এখানে টাইমটাকে সেকেন্ডে করা আছে, যেহেতু এটাকে ঘন্টায় নিয়ে যেতে হবে। কেন? কারণ এখানে দেখো ইউনিটটা কিলোমিটার পার আওয়ার, বাট এখানে ইউনিটটা হচ্ছে সেকেন্ডে। যদি মিটার পার সেকেন্ড দেওয়া থাকতো এখানে, আর এখানে সেকেন্ড দেওয়া থাকতো, তাহলে কোনো প্রবলেমই হতো না। যাই হোক, তাহলে এই গেল হচ্ছে গিয়ে আমাদের সিম্পলিফাইড কার্ভ। এখানে তাহলে আমরা দেখেই বুঝতে পারছি T1 টাইম ধরে ট্রেনটার অ্যাক্সিলারেশন হয়েছে, তারপর T2 টাইম ধরে ট্রেনটা কনস্ট্যান্ট স্পিডে চলেছে, তারপর T3 টাইম ধরে ট্রেনটা রিটারডেশনে চলেছে। এর ওপর বেস করে আমরা এখানে কিছু ডেরিভেশন করব। এক মিনিট, সেভ হয়ে যাক। ওকে, তাহলে এখানে ছবি থেকেই আমি যেটুকু দেখতে পাচ্ছি, টোটাল টাইমটা কত, টোটাল টাইম হচ্ছে এখানে টি, তাই না, ক্যাপিটাল টি। তাহলে এটুকু আমি এখান থেকেই বলতে পারি টি ইকুয়ালস টু T1 প্লাস T2 প্লাস T3। ডেরিভেশন কিন্তু স্ক্রিনে দেখার সঙ্গে সঙ্গে লিখতে শুরু করবে এখন থেকে, টি ইকুয়ালস টু T1 প্লাস T2 প্লাস T3। এবার আমি ধরছি এটাই যে ট্রেনটা তো এখানে 0 কিলোমিটার পার আওয়ারে স্টার্ট হয়েছিল, আর এই অবধি ট্রেনটা অ্যাক্সিলারেশনে চলেছে। তাহলে ট্রেনটার যে অ্যাক্সিলারেশন সেটা আমি নিচ্ছি আলফা, ট্রেনটার যে অ্যাক্সিলারেশন সেটা আমি ধরছি আলফা। আলফা ইকুয়ালস টু হচ্ছে অ্যাক্সিলারেশন, আলফা ইকুয়ালস টু হচ্ছে অ্যাক্সিলারেশন। আর এর যে ইউনিট সেটাকে আমি নিচ্ছি কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড। আচ্ছা, তোমাদের নর্মাল ক্ষেত্রে স্পিড কিসে পড়ে থাকো, মিটার পার সেকেন্ডে, আর অ্যাক্সিলারেশন মানে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, সেটা পড়ে থাকো মিটার পার সেকেন্ড স্কোয়ারে। তাহলে কই মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এখানে লেখা হলো না, এখানে কীরকম একটা কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড লেখা হলো? কারণ এখানে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর নিয়েছি কিলোমিটার পার আওয়ার, আর এই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর নিয়েছি সেকেন্ডে। তো আমরা কি করে বুঝবো যে কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ডটা অ্যাক্সিলারেশনের ইউনিট? কারণ দেখো এখানটায় এখানে যে কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড লেখা আছে, কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড, তাই না? এটাই তো এখানে দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড। এটাকে যদি আমরা ডিনোট করি এরকম দেখাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা এরকম লিখতে পারি মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেকেন্ড স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, সেকেন্ড ইন্টু সেকেন্ড। কিলোমিটার কিসের ইউনিট, ডিস্টেন্সের ইউনিট, মিটারও ডিস্টেন্সের ইউনিট। এখানে একটা টাইম আছে, এখানেও দেখো একটা টাইম আছে, এখানে একটা টাইম আছে, এখানেও একটা টাইম আছে। তো এই ইউনিট আর এই ইউনিটের মধ্যে কোনো ডিফারেন্স আছে কি, মানে কিলোমিটার মিটারের ডিফারেন্স আছে। আমি বলতে চাইছি এটা যদি অ্যাক্সিলারেশনের ইউনিট হয়, এটাও অ্যাক্সিলারেশনের ইউনিট হবে। অ্যাক্সিলারেশনের ইউনিট হতে গেলে কি দরকার, ওপরে একটা ডিস্টেন্স দরকার, এখানে ডিস্টেন্সও আছে, নিচে দুটো টাইম দরকার, এখানেও দুটো টাইম আছে। যেহেতু এখানে আমাদের কিলোমিটার পার আওয়ার আর সেকেন্ড দেওয়া আছে এক্স অ্যাক্সিস বরাবর, তার জন্য আমরা এখানটায় কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড লিখেছি। যদি এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড থাকতো আর দিকটা সেকেন্ড থাকতো, তাহলে আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ারেই করতাম, যেরকম আমরা নর্মাল ছোটোবেলায় পড়ে এসেছি। তো আমরা দুইভাবেই করব।
দুইভাবেই করব। প্রুফ করার সময় আমরা এভাবে করছি, আমরা জিবি গুপ্তা ফলো করে আপাতত এগাচ্ছি, বাট অঙ্ক করার সময় আমরা দুভাবেই করব। কারণ পরীক্ষাতে তোমার কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ডে আসবে না মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে সে তো আমরা জানি না, দুটোরই ঠিক। তো সেটার জন্য আমরা দুই ধরনের ইউনিটেই যখন অঙ্ক হবে তখন অঙ্ক করব। যাই হোক, তাহলে অ্যাক্সিলারেশন ধরলাম আমি আলফা। আচ্ছা, রিটার্ডেশনও তো হয়েছে ফ্রি রানিংয়ের পর, তো রিটার্ডেশনকে আমরা বিটা দিয়ে ডিনোট করছি। রিটার্ডেশন হচ্ছে আমাদের বিটা। এটারও ইউনিট আমাদের কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড। আচ্ছা, তারপরে ট্রেনটা ম্যাক্সিমাম যে স্পিডে পৌঁছেছে সেটাকে আমি ডিনোট করছি ভিএম। তাহলে ক্রেস্ট স্পিড বা ম্যাক্সিমাম স্পিড, এটা আমরা নিচ্ছি মিটার পার সরি কিলোমিটার পার আওয়ার। আমাদের এখানে মিটার পার সেকেন্ড নেওয়া যাবে না, কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। আর টি হচ্ছে গিয়ে টোটাল টাইম অফ রান, আমরা দেখতেই পেয়েছি এখানটায় টি হচ্ছে টোটাল টাইম অফ রান। এবার আমরা এই T1 T2 T3 এগুলোর এক্সপ্রেশন একে একে বের করব। আচ্ছা, টি ইকোয়াস টু T1 প্লাস T2 প্লাস T3 এটা আমি এখানটায় লিখে নিই, ওখানে আমাদের রাফের জায়গাটা লেগে যাবে। তাহলে টি ইকোয়াস টু T1 প্লাস T2 প্লাস T3, এটা আমরা ছবির থেকেই দেখতে পাচ্ছি। ছোটোবেলার স্থিতিগতি বলে ফিজিক্যাল সায়েন্সে যে চ্যাপ্টার ছিল তার ফর্মুলা আমরা এখানটায় অ্যাপ্লাই করব। এখানে এখন যেটা এই স্ক্রিনে লিখছি সেটা নিজের বোঝার জন্য বা রাফের জন্য, চাইলে লিখতে পারো রাফে, করতেও পারো পরীক্ষাতে, তোমাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আচ্ছা, ছোটোবেলায় আমরা একটা ফর্মুলা পড়ে এসেছিলাম, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফটি। কোনো বইয়ে এফটি লেখা থাকতো, কোনো বইয়ে এটি লেখা থাকতো, একই ব্যাপার। যেখানে ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি অবজেক্টের, ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি অবজেক্টের, এফ হচ্ছে গিয়ে অ্যাক্সিলারেশন, আর টি হচ্ছে কতটা সময় ধরে চলছে। জাস্ট এই ছোট্ট যে ত্রিভুজটা এখানটায় তৈরি হয়েছে এটার কথা ভাবো। ট্রেনটা এখান থেকে কত স্পিডে জার্নি শুরু করেছিল? জিরো স্পিডে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে গিয়ে ওর জিরো। অ্যাক্সিলারেশন কতক্ষণ অবধি হয়েছে? এই অবধি হয়েছে। অ্যাক্সিলারেশনের শেষে ট্রেনটা কোন স্পিডে পৌঁছেছে? এখানে স্পিড কত? এখানে স্পিড হচ্ছে আমাদের ভিএম, এতটা হচ্ছে ভিএম। ট্রেনের স্পিড জিরোর থেকে বাড়তে বাড়তে ভিএমে পৌঁছেছে। তাহলে ফাইনাল ভেলোসিটি ভি সমান কত? এখানে ভিএম। অ্যাক্সিলারেশন এখানে কত? আলফা। আর কতটা টাইম ধরে অ্যাক্সিলারেশন হয়েছে? T1 টাইম ধরে। তাহলে আমি নিশ্চয়ই লিখতে পারি এখানে এই ভ্যালুগুলোকে যদি এই ইকুয়েশনে পুট করি তাহলে কি দাঁড়াবে? ভিএম ইকুয়ালস টু ইউ এর ভ্যালু তো জিরো, আমি আর লিখছি না, এফটি মানে আলফা T1। তাহলে এখান থেকে আমি নিশ্চয়ই লিখতে পারি T1 ইকুয়ালস টু ভিএম বাই আলফা, T1 ইকুয়ালস টু ভিএম বাই আলফা। তাহলে সেটাকেই আমরা লিখতে পারি এখানে যে টাইম অফ অ্যাক্সিলারেশন যেটা আমরা পাচ্ছি T1 সেটা হচ্ছে ভিএম বাই আলফা। একই রকমভাবে আমরা পরেরটা করি, ঠিক আছে? এক মিনিট, ইরেজ করার টাইম দাও। আচ্ছা, এবার এই ত্রিভুজটার কথা ভাবো, ঠিক আছে? ট্রেনটার এখানে স্পিড কত? এখান থেকে এই অবধি তো ওই একই ভিএম স্পিডেই চলছে। তাহলে এখানে ট্রেনটার যে ভেলোসিটি সেটাকে আমরা নিচ্ছি হচ্ছে ভিএম, তাই না? ট্রেনটার আমি এখান থেকে স্টার্ট করছি, এবার ভাবা, আমার চিন্তা ভাবনা শুরু করছি এই পয়েন্টে, চিন্তা ভাবনা শেষ হবে এই পয়েন্টে। তাহলে ট্রেনের এই পয়েন্টে এখান থেকে এটুকু, এই জায়গাটুকুর গতি যদি ভাবি, তাহলে এই জায়গাটুকুর জন্য ইনিশিয়াল ভেলোসিটি কত? ভিএম। আর ফাইনাল ভেলোসিটি কত? জিরো। তো তাহলে এখানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে গিয়ে ইউ ইকুয়ালস টু ভিএম, আর এখানে এসে ট্রেনের ভেলোসিটি কত হচ্ছে? জিরো। তাহলে ফাইনাল ভেলোসিটি হচ্ছে জিরো। এফ, এফ সমান কত হবে? এখানে রিটার্ডেশন কত নিয়েছি? বিটা। কেন মাইনাস কোথা থেকে এলো? এখানে এফ মানে কি? এখানে এফ হচ্ছে অ্যাক্সিলারেশন, আর বিটাটা কি? রিটার্ডেশন। ছোটোবেলায় পড়ে এসেছিলে, খেয়াল করে দেখো, মন্দনকে বলা হয় ঋণাত্মক ত্বরণ। রিটার্ডেশন ইজ নোন অ্যাজ নেগেটিভ অ্যাক্সিলারেশন। তো এফ তো হচ্ছে অ্যাক্সিলারেশন আর এটা তো রিটার্ডেশন, তাহলে আমাকে একটা নেগেটিভ সাইন আগে লাগাতে হবে। তো এফ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস বিটা। কতক্ষণ ধরে আমাদের রিটার্ডেশন হয়েছে? T3 টাইম ধরে। তাহলে টি সমান হচ্ছে এখানটায়
T3 এই ভ্যালুগুলোকে যদি আমরা এই ইকুয়েশনে পুট করে দিই কি দাঁড়াবে, ভি এর জায়গায় 0 লিখলাম, ইউ এর জায়গায় হচ্ছে ভিএম মাইনাস বিটা T3, অর এখান থেকে আমরা কি বলতে পারবো, বিটা T3 ইকুয়ালস টু হচ্ছে ভিএম, আর এখান থেকে আমরা কি বলতে পারি, তার মানে T3 ইকুয়ালস টু ভিএম বাই বিটা। তাহলে T1 এর ভ্যালু পেয়েছি আমরা, একই রকমভাবে T3 এর ভ্যালু আমরা বলতে পারবো ভিএম বাই বিটা। এই আচ্ছা, এবার আমরা যদি T2 ভ্যালু কথা বলি, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা T2 সমান নিশ্চয়ই বলতে পারি T2 ইকুয়ালস টু T মাইনাস T1, এক মিনিট, T1 মাইনাস T3, রাইট? T2কে আমি এদিকে রাখলাম, T1 আর T3কে যদি বাঁ দিকে নিয়ে চলে যাই ওগুলো মাইনাস হয়ে যাবে T থেকে, তাহলে T2 ইকুয়ালস টু T মাইনাস T1 মাইনাস T3, অর T2 ইকুয়ালস টু T মাইনাসটা যদি কমন নিয়ে নিই T1 প্লাস T3, এগুলো কিন্তু করতে থাকবে আমার সাথে সাথে, এগুলো ডেরিভেশন চলছে এখন। T মাইনাস T1 এর ভ্যালু কত, একটু আগেই আমরা বার করলাম, দেখো ভিএম বাই আলফা বের করেছি। T3 এর ভ্যালু কত, এটাও আমরা একটু আগে বের করেছি, ভিএম বাই বিটা। তাহলে T1, T2, T3 এগুলোর এক্সপ্রেশন আমরা ভিএম, আলফা, বিটা, টি এগুলো দিয়ে বের করে নিলাম। এবার ট্রেনটা টোটাল ডিস্টেন্স ট্রাভেল করেছে আমি ধরে নিচ্ছি এস, টোটাল ডিস্টেন্স গেছে এস। তাহলে ট্রেন টোটাল কতটা ডিস্টেন্স গেছে আমরা কি করে বের করতে পারবো, এই টোটাল যে চতুর্ভুজটা আছে এটার যদি আমরা ক্ষেত্রফল বের করতে পারি তাহলেই আমাদের হয়ে গেল। আচ্ছা, এবার ক্ষেত্রফল কি করে বের করব সেটা আমরা এখানটায় ফার্স্টে একটু রাফ করে নিই। আচ্ছা, আমি তোমার বোঝার সুবিধার জন্য এখানটায় নাম দিচ্ছি এরকম ত্রিভুজটা, তোমাদের নাম না দিলেও চলবে। এই যে ত্রিভুজ ওয়েভি, এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, প্রত্যেকটা পয়েন্টের নাম দিয়ে নিই, চলো সি ডি ই, তোমাদের নাম দিতে হবে না, তোমাদের বোঝার সুবিধার জন্য এটা করলাম। তাহলে এই টোটাল চতুর্ভুজটা যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমি বলতে পারি না যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল প্লাস এই চতুর্ভুজটার ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল, তিনটে যদি আমরা ক্ষেত্রফল বার করি তাদেরকে যদি যোগ করে দিই তাহলেই তো আমার টোটাল চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তো সেই কাজটাই আমরা এখানে করব। তো ফার্স্টে আমরা এই যে ত্রিভুজ ও এ বি আছে, ত্রিভুজ ও এ বি আছে এর ক্ষেত্রফল বার করার চেষ্টা করছি। দেখো ত্রিভুজ ও এ বি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কী হয়, হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ভূমি কত ও এ বি ত্রিভুজের, ও এ, আর উচ্চতা হচ্ছে কত, এ বি, রাইট? তাহলে হাফ ও এ, ও এ কত, ও এর ভ্যালু কত T1, আর এ বির ভ্যালু কত, এ বি হচ্ছে ভিএম, রাইট? বাট এখানে এই জিনিসটা ভুল হয়ে গেল। কেন ভুল হয়ে গেল, ভিএম আছে আমাদের কিলোমিটার পার আওয়ারে, আর T1 আছে কিসে, সেকেন্ডে আছে, এক্স অ্যাক্সিস বরাবর সেকেন্ডে আছে। তাহলে এটা যদি কিলোমিটার পার আওয়ারে থাকে তাহলে আমার সেকেন্ডটাকেও কি ঘন্টায় নিয়ে আসতে হবে না? তো তার জন্য আমরা এই T1কে 3600 দিয়ে ভাগ করে নেব, সেকেন্ড থেকে ঘন্টায় যেতে গেলে আমার কি কিসে আসতে হবে, 3600 দিয়ে ভাগ করতে হবে। তো তাহলে এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের কত এলো, হাফ ইন্টু T1 বাই 3600 ইন্টু ভিএম। চলো তাহলে এটাকে আমরা ফার্স্টে লিখে নিই এখানটায়, হাফ ইন্টু ভিএম ইন্টু T1 বাই 3600 প্লাস, এবার মাঝখানে যে রেক্ট্যাঙ্গেলটা আছে মানে বিসি ডিএ, এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে বিসিডি এর রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল কত হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কী হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত এখানে, ভিএম, তাহলে দৈর্ঘ্য হচ্ছে ভিএম, ভালো কথা। প্রস্থ কত, T2, তাহলে ক্ষেত্রফল কত হবে, ভিএম ইন্টু T2। বাট ওই আবার একই ভুল হয়ে গেল, ভিএম কিসে আছে, কিলোমিটার পার আওয়ারে, T2 আছে সেকেন্ডে, তাহলে এটাকে ঘন্টায় নিয়ে যেতে হবে, তাহলে এটাকে আমাদের সিম্পলি 3600 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, ভিএম ইন্টু T2 বাই 3600 প্লাস,
একই রকমভাবে লাস্টের যে ত্রিভুজটা পড়ে থাকলো সেটার ক্ষেত্রফল বের করতে হবে। ওকে, তো এখানে ত্রিভুজ কি নিচ্ছে আমরা, সিডিই, হাফ ভূমি, ভূমি কত ডি, আর উচ্চতা কত, হাইট কত এখানকার, সিডি বা ডিসি, তাহলে হাফ ডি সমান কত হবে T3, আর ডিসি হচ্ছে কত ভিএম, ডিসি মানে হচ্ছে ভিএম। এখানেও একই ভুল হলো, এটাকে 3600 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে কত হচ্ছে হাফ T3/3600 ইন্টু ভিএম, হাফ ভিএম T3/3600। তাহলে ওই গ্রাফে দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল বার করেছি, একটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল বার করেছি, দিয়ে যোগ করে দিলাম, তাহলে কি হবে টোটাল কার্ভের ক্ষেত্রফল পেয়ে গেলাম। আর টোটাল কার্ভের ক্ষেত্রফলটাই তো হচ্ছে কি আমার টোটাল ডিস্টেন্স কভার্ড বাই দ্য ট্রেন বা ট্রাভেল বাই দ্য ট্রেন, তো সেটাই আমরা এস এর সঙ্গে সেজন্য ইকুয়াল করেছি, কারণ এসটা হচ্ছে গিয়ে ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ট্রেন বা টোটাল ডিস্টেন্স অফ রান বলতে পারো। ওকে, এবার আমরা যে ভ্যালুগুলো পেয়েছিলাম সেই ভ্যালুগুলো আমরা এখানটায় এবার একে একে পুট করব। হাফ, আচ্ছা, এখানে 2 আছে, এখানে 3600 আছে, 3600 দুগুণ 7200 আমি করে দিতেই পারি, 1/7200। এখানে আমি লিখলাম ভিএম। T1 মানে আমরা একটু আগে বার করেছি না ভিএম বাই আলফা, এই যে T1 মানে ভিএম বাই আলফা, তাহলে T1 এর জায়গায় যদি আমরা ভিএম বাই আলফা লিখে দিই তাহলে কি হবে, অলরেডি একটা ভিএম আছে, তাহলে এখানে একটা ভিএম আছে, T1-এর জায়গায় ভিএম বাই আলফা লিখলে ভিএম 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 স্কোয়ার হবে, নিচে একটা আলফা চলে আসবে, প্লাস ভিএম T2, T2 সমান কত পেয়েছি আমরা, টি মাইনাস ভিএম বাই আলফা প্লাস ভিএম বাই বিটা, তো এটা আমরা করতে পারি T2-র জায়গায়, আচ্ছা ভিএম/36 আমরা লিখে নিলাম, এবার T2-র জায়গায় বসাতে পারি, তাহলে টি মাইনাস ভিএম বাই আলফা প্লাস ভিএম বাই বিটা। আর একটা এক্সপ্রেশন এখনো বাকি আছে, হাফ আর 3600 মাল্টিপ্লাই করলে হচ্ছে কত 7200, তারপর কত আছে ভিএম আছে, T3 মানে কত ভিএম বাই বিটা, দুটো ভিএম গুণ হলে ভিএম স্কোয়ার হবে, নিচে চলে আসবে বিটা। এই সমস্ত ভ্যালু আমরা বসিয়ে দিয়েছি। অর এস ইকুয়ালস টু, ফার্স্টে কি আছে ভিএম স্কোয়ার, নিচে আছে 7200 আলফা, এই প্লাস, এটা আমি নর্মাল গুণ করব, তাহলে ফার্স্টে ভিএম/3600 সাথে টি এর গুণ হবে, ভিএম ইন্টু T/3600, তারপর এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, ভিএম/3600 সাথে এটার গুণ হবে, তাহলে কত হবে ভিএম স্কোয়ার বাই 3600 আলফা। আচ্ছা, তারপরে ভিএম/3600 আছে, প্লাসে মাইনাসে, এক মিনিট, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে আবার মাইনাস, এটার সাথে যখন এটার মাল্টিপ্লিকেশন হবে কত হবে ভিএম স্কোয়ার বাই 3600 বিটা, আর নিচে এখানে যেটা পড়ে আছে, এক মিনিট, এই যেটা পড়ে আছে সেটা লিখতে হবে, প্লাস ভিএম স্কোয়ার বাই 7200 বিটা। এস ইকুয়ালস টু কত আছে VMT/3600, লেখা যাক VMT/3600, ভিএম স্কোয়ার বাই 7200 আলফা, এখান থেকে যদি ভিএম স্কোয়ার বাই 3600 আলফা বাদ দেওয়া যায়, লসাগু করে বাদ দেবে, দেখবে আসবে
মাইনাস ভিএম স্কোয়ার বাই 3600 সরি 7200 আলফা আসবে। ওই দুটোকে যদি বাদ দাও তাহলে ওটা আসবে। একই রকমভাবে মাইনাস ভিএম স্কোয়ার 3600 বিটা প্লাস ভিএম স্কোয়ার 7200 বিটা, এটাকেও যদি লসাগু করে করো তাহলে দেখবে আসবে ভিএম স্কোয়ার মানে মাইনাস ভিএম স্কোয়ার বাই 7200 বিটা, এই আসবে। আচ্ছা, এবার আমরা দুটো সাইডকে 3600 দিয়ে মাল্টিপ্লাই করছি। 3600s ইকুয়ালস টু ভিএম ইন্টু টি। এটাকে 3600 দিয়ে গুণ করলে কত হয়? ওপরে 3600, নিচে আছে 7200, 3600 বাই 7200 মানে হাফ, তাহলে আসবে ভিএম স্কোয়ার বাই 2 আলফা মাইনাস, যদি এই টোটালটাকে 3600 দিয়ে মাল্টিপ্লাই করা হবে কি হবে? ওপরে 3600, নিচে 7200, 3600 দুগুণ 7200, তাহলে নিচে একটা 2 থাকবে। দুই পক্ষকে আমি 3600 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাই না? নিচে এলো 2 বিটা। 3600s ইকুয়ালস টু ভিএম স্কোয়ার কমন নিচ্ছি, মাইনাস ভিএম স্কোয়ার কমন নিচ্ছি, কি দাঁড়াবে 1/2 আলফা, মাইনাস কমন নেওয়ার জন্য মাইনাসটা প্লাস হয়ে গেল 2 বিটা। 3600s ইকুয়ালস টু ভিএম ইন্টু টি মাইনাস ভিএম স্কোয়ার, এক মিনিট, কে ভিএম স্কোয়ার, যেখানে কে সমান হচ্ছে 1/2 আলফা প্লাস 1/2 বিটা। এই লেখাটা অনেকটা বড়, তো সেটাকে আমি কে দিয়ে ডিনোট করে নিলাম। और মাইনাস কে ভিএম স্কোয়ারকে ওদিকে নিয়ে যাচ্ছি, প্লাস কে ভিএম স্কোয়ার, মাইনাস প্লাস ভিএমটিকে ওইদিকে নিয়ে যাচ্ছি, মাইনাস ভিএমটি, প্লাস 3600s ইকুয়ালস টু 0। এটা আমরা দেখতে পাচ্ছি ভিএম এর একটা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশান। তাহলে দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশানের আমরা কি বলে সলিউশন কি করে পাই? ধরাচার্যের ফর্মুলা প্রয়োগ করে। তাহলে ধরাচার্যের করতে হবে আমাদেরকে। তাহলে ভিএম সমান কি হবে? ধরাচার্যের ফর্মুলা কি ছিল? মাইনাস বি, তাহলে এখানে মাইনাস ভিএম আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা এক মিনিট, সরি, মাইনাস টি আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, টি প্লাস মাইনাস কি হয়? রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে মাইনাস টি এর হোল স্কোয়ার, সেটা হয়ে গেল টি স্কোয়ার, মাইনাস 4ac, 4ac, এ কত এখানে কে, তাহলে 4k, সি কত এখানে 3600s, তাহলে 3600s বাই 2a, তাহলে 2, এখানে এর ভ্যালু কত? কে বাই 2k, और टी প্লাস মাইনাস রুট ওভার টি স্কোয়ার মাইনাস কত দাঁড়াচ্ছে? আচ্ছা আমি ভাগ করেই দিই একেবারে, এটাকে ভেঙে নিই, এক মিনিট। এটাকে লিখতে পারি কি টি বাই 2k প্লাস মাইনাস রুট ওভার টি স্কোয়ার মাইনাস 4k ইন্টু 3600s बाई 4k, सॉरी 2k, और vm इक्वल्स टू टी बाई 2k প্লাস মাইনাস 2k যেটা বাইরে আছে সেটাকে আমি রুটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে 4k স্কোয়ার হয়ে যাবে, 2k এর হোল স্কোয়ার 4k স্কোয়ার হয়ে যাবে, 4k 3600s बाई 4k स्क्वायर, और vm इक्वल्स टू टी बाई 2k प्लस माइनस
রুটের মধ্যে জিনিসটাকে সেপারেট করে লিখছি, টি স্কোয়ার বাই 4k² মাইনাস 4k ইন্টু 3600s বাই 4k²। 4 কাটলো, একটাকে কেটে গেল, এখানে নিচে একটা কে পড়ে থাকলো, এরকম হবে। और Vm इक्वल्स टू टी बाई 2k प्लस माइनस रूट ओवर टी स्क्वायर बाई 4k² माइनस 3600s বাই কে। তাহলে আমরা ভিএম এর দ্বিঘাত সমীকরণ থেকে দুটো সলিউশন পাচ্ছি। একটা সলিউশন হচ্ছে কি, ভিএম ইকুয়ালস টু টি বাই 2k প্লাস রুট ওভার টি স্কোয়ার বাই 4k² মাইনাস 3600s বাই কে, এটা একটা পেলাম। আর একটা সলিউশন আমরা কি পাচ্ছি, এক মিনিট, ভিএম ইকুয়ালস টু টি বাই 2k মাইনাস রুট ওভার টি স্কোয়ার বাই 4k² মাইনাস 3600s বাই কে। দুটো মানে একটা এটা পেলাম আর একটা পেলাম এটা, দুটো পাচ্ছি। এই দুটোর মধ্যে যেটা এক নাম্বার যেটা আমরা পেয়েছি, মানে এটার কথা বলছি, এটা আমরা ইগনোর করব, এটাকে আমরা নেব না। কারণ দেখা যায় কি, এটার সঙ্গে এই টার্মটাকে যোগ করার পর ভিএম এর ভ্যালু অনেক বেশি হয়, যেটা অ্যাকচুয়ালি পসিবল নয়। তো সেই জন্য আমরা এটাকে, ইকুয়েশনটাকে ইগনোর করব। আমরা নেব কোন ইকুয়েশনটাকে, এই ইকুয়েশনটাকে। সো দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, এর উপর বেস করে আমাদের অঙ্ক করতে হবে। এক মিনিট, তো যাই হোক, এই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ট্রেনের যে ক্রেস্ট স্পিড, সেই ক্রেস্ট স্পিডের ফর্মুলা, যেখানে কে ইকুয়ালস টু হচ্ছে 1/2 আলফা প্লাস 1/2 বিটা। যাই হোক, আজকে এই অবধি থাকলো। অলরেডি এই লেকচারটা 1 ঘন্টা 22 মিনিটের হয়ে গেছে। তো নেক্সট লেকচারে আমরা এর ওপর বেস করে কিছু প্রবলেম সলভ করব।